বন্ধু নাকি একদিন দেখেছে দূর থেকে আসছিল একটা বিজনেস কাজে আর কি, ব্যবসার কাজে গেছিল, তার বাবা পাঠাইছিল। আসার সময় নাকি ওদিক দিয়ে আসতেছিল, আসার সময় নাকি দেখছে যে একটা বাজ পাখির মতো উড়ে এসে বসলো। বসার পর সে মানুষ হয়ে ওই কালো জাদুকরের যেখানে থাকে সেই ঘরটার দিকে চলে গেল আর কি, বাসাটার দিকে। তো ওই কালো জাদুকরের কাহিনী শুনে ও বলল যে মানে আমি খুব আগ্রহী এর সাথে মিট করতে, কাজে আমার খুব ইচ্ছা এসব জাদু শেখার। তোর ফ্রেন্ড বলে যে আচ্ছা তুমি ইউ ক্যান গো অ্যান্ড তুমি শিখতে পারো ওর কাছ থেকে যদি যাও, ইফ ইউ ওয়ান্ট, বাট তোমার সেই সাহসটা কি আছে কিনা। ও বলে তোমরা তো আমার জানোই আমি যেরকম সাহসী, এমনিও অনেক সাহসী ছিল। ছোটকালে নাকি বন্ধুদের সামনে মানে ওই যে কোনো গর্তে সাপ আছে কি, সাপ এটা কি সাপের গর্ত নাকি ইসের গর্ত, হাত ঢুকাই দিত, এরকম সাহসী ছিল সে। তো ও এগুলো শুনে সে ওখানে চলে যায়। আস্তে আস্তে মানে ওখানে যায় একদিন, যে খুঁজে খুঁজে বের করে যে কোথায় থাকে কালো জাদুকর। তো যেই জায়গায় কালো জাদুকরটা থাকে সেটা ঠিক ও আরেকটা গ্রাম, বাট গ্রাম থেকে একটু দূরে, একটু বাইরে আর কি, একটু বাইরে মানে একটা একটু পাহাড়ি এলাকা আছে ওইটার পাদদেশে, ওখানে একটা কুড়ে ঘরের মতো করা আর কি, হাট টাইপের করা, ওখানে থাকে। তো যায় ওখানে যেয়ে দেখে যে বেশ তখন শীত পড়তেছে আর কি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ, ওই অঞ্চলটা এমনি ঠান্ডা। তো দেখতেছে যে ওখানে মানে ফেন্সের ভেতরে ঢোকার পরেই দেখে যে ভেতর থেকে একটা খুব ব্রাশ ভারী কণ্ঠ ওকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তো ডাচ ভাষায় কথা বলতেছে, কিন্তু কণ্ঠটা হচ্ছে আপনার মানে কি মানে একটা ডিফারেন্ট টান আছে আর কি, অ্যাকসেন্ট আছে ডাচের সাথে। তো বলে যে আমি এখানে আসছি তোমার সাথে কথা বলতে, আপনাকেই দেখতে আসছি আমি এখানে খবর নিয়ে আসছি আপনি নাকি এখানে কিছু মানে আপনার ছাত্র আছে, আপনি জাদু শিখান। বলে না আমি কোনো জাদু শিখাই না, তুমি এদিকে আসো, তুমি যেখানে দাঁড়ায় আসো জায়গাটা এমনি তো বিকাল হয়ে যাচ্ছে, নিরাপদ না, এখানে কিন্তু উলভস আছে, অনেক নেকড়ে আছে আশেপাশে, তো তুমি চলে আসো। ওকে নিয়ে যায় ডেকে ভিতরে। তো নেওয়ার পরে ও বলে যে তুমি এই ধরনের কথা কোত্থেকে শুনছো যে আমি জাদু শিখাই, আমি কোনো জাদু শিখাই না কাউকে। তো বলে যে না আমি এরকম বলে কি তুমি তো তোমার বন্ধুর কাছ থেকে শুনছো আমার সম্পর্কে। সে বুড়াটা বলে দেয় তোমার বন্ধু সে আমাকে দেখছে বা আমার সাথের কাউকে দেখছে এবং দেখে তোমাকে বলছে। তো বলে যে যাক আপনি যদি জেনেই থাকেন যে আমার বন্ধুর কাছ থেকে আমি শুনে আসছি, তো আপনি তো জানেনই এই। তো সে জিজ্ঞেস করতেছে যে আপনি কোত্থেকে আসছেন এখানে। সে বলছে যে আমি এখানে আসি হচ্ছে যে অনেক আগে, আমার আসার নাই, আমার পূর্বপুরুষ আসছিল এখানে, মানে আমার বাবা আসছিল, তার বাবা আসার পরে সেখান থেকে আমি রয়ে যাই এখানে, অ্যান্ড সেটা অনেক আগের কথা, আফ্রিকার থেকে আমাদের আসছিল এখানে। যাই হোক, তো তুমি এখানে আসছো জাদু শিখতে, বাট জাদুর এই যে শেখার যে প্রসিজার এগুলো এত সোজা না, তুমি জাদু শিখে কি করবা? তুমি কি মানে একজন মানে খ্রিস্টান, মানে খুব কঠিন। বলে না আমি কোনো নিয়ম মানা কোনো রকম মানুষ না, যদিও আমার খ্রিস্টান ফ্যামিলিতে আমার জন্ম, বাট আমি ওরকম নিয়ম মানা মানুষ না, আমি যে কোনো কিছুতে আমি আমার হার্ট ওপেন শেখার জন্য। তো বলে ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো, কিছুদিন না থাকলে তো শিখতে পারবা না, আর আই হোপ তোমার কাছে যথেষ্ট টাকা কড়ি আছে নিজেরা চালানোর মতো কাজ, টাকা কড়ি তো আমি তোমাকে তো পালবো না। তো সে বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা আছে, আর আপনাকে আমি যে আপনার যদি কোনো ফি হয় বা গুরু দক্ষিণ হয় সেটাও আমি দিব। বলে ঠিক আছে তুমি থাকো। তো প্রতিদিন থাকে, ও দেখে 2 দিন 3 দিন এরকম দেখে যে কোন রকম চেঞ্জ নাই, ও বুড়া নর্মাল মানুষের মতোই চলাফেরা করে বসে, বাট সন্ধ্যার পরে সে বসে ধ্যানে বসে থাকে এবং কিছু ওই ইনসেন্ট জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে বসে থাকে, ধ্যান করে। আচ্ছা, তো বলে যে আমি তো এটা শিখতে পারতেছি না কিছু, ওর মানে ওর ভিতরে একটাই আসে যে বুড়া আমাকে কিছু শেখাচ্ছে না। তো একদিন জিজ্ঞেস করে যে 2-3 দিন যাওয়ার পরে যে আপনি আমাকে শিখাবেন বলছেন এসে, বলে তুমি শেখো, বসে থেকে শিখতে পারবো, আমার সাথে ধ্যান করো। তো বলছে ধ্যানের কোনো প্রসিজার নাই, জাস্ট বসে থাকতে তো বসে থাকো আমার সাথে এরকম ধ্যান করো। তো ওর কাছে জিনিসটা খুব বোরিং লাগে, ও মনে করে এটা ননসেন্স। ও তখন ওনাকে বলে যে আপনি যদি আমাকে আসলে কিছু শিখাইতে চান তাহলে বলেন, আদারওয়াইজ এরকম বসে থেকে আসলে আমার সময় নষ্ট করতে আমি আসি নাই। হ্যাঁ, তখন বলে শোনো তোমাকে আমি একটা কথা বলি, তুমি শিখতে আসছো আমার কাছে কালো জাদু, কালো জাদুর কোনো প্রসিজার নাই, তুমি নিকৃষ্ট কাজ করবা, যত নিকৃষ্ট মানুষ তুমি নিকৃষ্ট কাজ করবা, নিকৃষ্ট কাজ করলেই তুমি এটা শিখতে পারবা। তুমি কি নিকৃষ্ট কাজ করতে পারবা? সে বলে আপনি আমাকে একটা মানে ওয়ে বলে দেন আমি কি নিকৃষ্ট কাজ করব। বলে যাও এই যে পাহাড় আছে, পাহাড় থেকে এতখানি দূরে মানে একটা ডিস্টেন্স বলে এইখানে একটা গ্রেভিয়ার্ড আছে, এবং ওই গ্রেভিয়ার্ডে কিছুদিন আগে একটা মেয়েকে মেরে ফেলছে, মানে ইসের থেকে তারা মানে তার অপকর্মের জন্য সে মানে করছিল আর কি, প্রেগনেন্ট হয়েছিল আর কি, এবং সে তাকে তারা শাস্তি দিয়ে মেরে ফেলছে, এবং তার লাশটা ওখানে আছে। তুমি যাবা ওই কবর খুঁড়বা, কবর খুঁড়ে তার হাড্ডি নিয়ে আসবা আমার জন্য, তার বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা,
অ্যান্ড দ্যাট ইজ তোমাকে আমি বলে দিব, মানে বাড়ি কল, তোমাকে আমি দিনক্ষণ বলে দিব এরকম যে নিয়ে আসবা। তো তুমি যখন নিকৃষ্ট কাজ করতে পারবা তখন তুমি নিকৃষ্ট জনের মানে সহযোগিতা পাবা। তো জিনিসটা মানে মাথার মধ্যে ঢোকায়, নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট জনের সহযোগিতা। যাই হোক, তো বসে থাকে এবং ও ধ্যান করে 2 দিন এরকম করতে করতে একদিন ওকে সন্ধ্যার সময় বলে যে আচ্ছা আজকে তোমার সময় হয়েছে, তুমি আজকে যাও, আজকে সন্ধ্যার পর থেকে তুমি যাও, বাট তুমি খেয়াল রাখবা যে তোমার যাওয়ার পথে যত কিছু আসবে তুমি কোনোটাকে কিন্তু কেয়ার করতে পারবা না। তোমার যাওয়ার পথে নেকড়ে আসতে পারে, পিছন থেকে ডাক শুনতে পারো, ভয় দেখানোর হ্যাঁ জন্য। ভয় দেখানোর জন্য, এন্ড তুমি কিন্তু এটা ভয় পেতে পারবা না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ডু, যখন তুমি হাড়টা নিবা, হাড়টা নেওয়ার পরে কিন্তু তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, মোটামুটি আর কেউ ক্ষতি করতে পারবে না। আর তোমাকে আমি কিছু দিয়ে দিচ্ছি, আরোগ দিয়ে দিচ্ছি, এই আরোগগুলা তুমি ওই কবরের পাশে রেখে আসবা। তো ও শুনে বলে ঠিক আছে, নো প্রবলেম। সে বলে তাকে রিচুয়াল দেয় এবং গায়ে একটা তেল মাখতে দেয়, খুব দুর্গন্ধওয়ালা তেল, মানে বলে খুব মানে বাজে একটা গন্ধ। বলে যে এটা মাখলে তোমার যে আর ক্ষতি সাধারণত হওয়ার সম্ভাবনা নাই। তো ও চলে যায়। ও আচ্ছা, যাওয়ার আগেও জিজ্ঞেস করে যে আমি যে আপনি আমাকে যে দিবেন কিছু, আমাকে শেখাবেন, এটার দক্ষিণা কিনতে হবে? বলে এটা দক্ষিণা কিচ্ছু না, তুমি যখন এই যে যাবা, যাওয়ার আগে আমাকে তুমি লিখে দিয়ে যাবা, তোমার হাত কেটে, তোমার হাত থেকে একটু কেটে তোমার ব্লাড দিয়ে আমাকে এই কাগজে লিখে দিয়ে যাবা, আমি তোমার শিষ্য হলাম, এরকম কিছু কথা। খুবই ইন্টারেস্টিং হ্যাঁ। ব্যাপার। তো ও এটা স্বীকার করে এবং রাইট এট দ্যাট মোমেন্ট সে ওরকম তার কাছে একটা কাগজে দেখে যে পুরানো কাগজটা ইজ লাইক হলদেটে হয়ে গেছে, কাইন্ড অফ লাইক প্যাপিরাস বলতো যে আগে, ওরকম পাতার মতো, মানে প্রাচীন একটা কাগজের মতো বের করে এবং সে ওই হাত কেটে ওইখান থেকে রক্ত দিয়ে সে তাকে রাজভাষায় লিখে দেয় যে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। আর তারপর সে বের হয়ে যায়, গায়ের মধ্যে তেল মেখে চলে যায়। তো যখন যাচ্ছে যেতে যেতে প্রথম যে শহর অঞ্চল পার হয়ে যায়, যখন আরেকটু রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দেখে যে দুই পাশে ওখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, বন এবং দূরে পাহাড় আছে, এবং ওখান থেকে সে হঠাৎ করে ওই যে উলফের শব্দ শুনতে থাকে, মানে এই ধরনের মানে হাউলিং যেটা যেগুলো থাকে, বলাই হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, যেরকম হ্যাঁ, শোনা হবে। এরকম উলফের হাউলিং হ্যাঁ, শুনতে হ্যাঁ। থাকে, হুম। এবং পাশ থেকে যে বন আছে ওটার মধ্যে খসখস 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 করে শব্দ, মানে কিছু দৌড়ে যাচ্ছে এরকম। তো সে এগুলো খুব একটা ভয় পায় না, সে চিন্তা করে যে আমি কি করব। তখন ও যখন নাকি বেশ খানিকটা রাস্তা পার হয়ে যায়, হঠাৎ করে সে দেখে যে গাছের ফাঁক থেকে কতগুলো চোখ দেখা যাচ্ছে, তাকিয়ে আছে। তো বুঝে যে এগুলো মেবি উল্ফ হতে পারে। তো সে একটা গাছের পাশ থেকে একটা ডাল ভাঙার চেষ্টা করে, করে ঠাস করে ডালটা ভাঙে, ডালটা ভেঙে সে এগিয়ে যেতে থাকে। তার চিন্তা ভাবনা হচ্ছে যদি ওকে নেকড়ে বাঘ আক্রমণ করে তাহলে সে ওটা দিয়ে তাড়িয়ে দেবে বা বাড়ি দেবে বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, যেতে থাকে, যেতে 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 এক সময় সেই প্রাচীন কবরস্থানের কাছে সে পৌঁছায় দেখে যে বিশাল একটা গেট পুরানো, এবং ওই যে কবরস্থানের গেটের সামনেই কাছেই সেই নেকড়ে বাঘের আপনার মানে একটা স্ট্যাচু টাইপের রাখা, স্কাল্পচার রাখা। এবং সে ঢুকে যে ও ডিটেক্ট করে, ওকে বলে দিছিল যে এরকম সাইডে হবে তোমার কবরটা। তো ওরকম খুঁজে খুঁজে সে ডিটেক্ট করে যে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ওয়ান। এর মধ্যে কিন্তু আকাশে চাঁদ উঠছে, দেখতেছে। তো কবরটার কাছে যায়, কবরটার কাছে যে সে ওই যে হাতের ডালটা ছিল ওইটা দিয়েই সে চেষ্টা করে মাটি সরানোর ফার্স্টে। তো অনেক কষ্ট করে হাত দিয়ে মাটি দিয়ে করতে করতে নিজে মাখামাখি হয়ে যায় মাটিতে। এরকম করতে করতে খুব মানে টাইম কনজিউমিং ব্যাপার। দেখতেছে যে চাঁদ এক জায়গার থেকে আরেক জায়গায় উঠে গেছে কাজ করতে করতে, এবং সে হাঁপাচ্ছে। এর মধ্যে কিন্তু সে কোন রকম অন্য কোনো শব্দও পায়নি, কিচ্ছু পায়নি, মানে অন্য কোনো শব্দ, কোনো উল্ফের ডাকাডাকি সব বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মাঝে মাঝে ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে যে ঝিঝি পোকার ঝিঝি ডাকতেছে এরকম করতে করতে। তো এক সময় সে কফিনটা আবিষ্কার করে, যে কফিন সে পেয়ে গেছে। তো সেই সময়কার পুরানো কফিন, অনেক কষ্টে সে ডালাটাকে খুলে, কারণ ডালাগুলো তখন নাকি ওই যে দিয়ে লাগাই দিত আর কি, নেইল দিয়ে আটকায় দিত আর কি। তো অনেক কষ্ট ডালা টেনে সে খুলে দেখে নিজের হাতটা ছিলে গেছে খুব। ডালা খোলার সময় ওর মনের একটু হয় যে একটা মরা মানুষ, আমি মানে এই ধরনের জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি সে। টান দিয়ে যখন শোনে একটা একটা গন্ধ সে পায়, একটা বোটকা গন্ধ আসে ওখান থেকে। তারপর সরায় দেখে যে সে একটা মানে লাশ, একটা মেয়ের লাশ এরকম করে রাখা, এবং এটা ইজ লাইক স্টিল স্টার্টেড টু ডিকম্পোস্ট। হ্যাঁ, মানে পুরোপুরি খাওয়া হয়নি, মানে হয়ে যাচ্ছে আর কি, মানে পচা শুরু করছে আর কি, এরকম একটা অবস্থা। তো এরকম করতে করতে ওর কোমরের মধ্যে ছুরি ছিল একটা, ও ছুরি দিয়ে করে কি বাম হাতটা ডিটেক্ট করে বাম হাতটা কাটে, করে কাটে, দেখে যে এরকম মানে ময়লা বের হচ্ছে, কেটে হাতটাকে সরায় নেয়। কারণ ও জানে যে হাতটাকে তো ওইভাবে সে নিতে পারবে না, সে হাতটাকে কেটে ওইভাবে হাতটাকে নেয়।
হাতটাকে নিয়ে যখন নাকি সে বুঝে যে আমি হাতটা আলগা করে ফেলছি, হাতটাকে নিয়ে যখন সে উঠতেছে তখন নাকি সে দেখে যে ওই মানে মেয়ের লাশটা যে সে তাকায় মুখটা হা করে, মুখের থেকে মনে হয় যে কতগুলো পোকা বের হয়, এবং আরেকটা হাত দিয়ে তাকে চেপে ধরে। আরেকটা হাত দিয়ে যখন চেপে ধরে তখন সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। ভয় পেলেও ওর মানে হিতহিত জ্ঞানটা পুরোপুরি মানে না হারায়, ও যেটা করার, হাতে যে ছুরি ছিল ওটা দিয়ে ওই হাতের মধ্যে কোপ মেরে হাতটাকে সে কেটে ফেলে সে হাত নিয়ে ঝেড়ে দৌড়তে। তো ও যখন দৌড়াচ্ছে ওর মনে হচ্ছে যে ওর পিছনে পিছনে কেউ হাহাকার করতে করতে দৌড় দিয়ে আসতেছে, এবং মানে খুব, ও তারপরও হাতে যে কাটা হাত ছিল সেটা সে ছাড়ে না, সে ছেড়ে দৌড় দিয়ে আসে, এসে ওই বাসা পর্যন্ত চলে আসে আর কি। চলে এসে ওই যে ছিল যে নাকি ওই যে ওঝা যে আছে আর কি, তার কাছে তার নাম ধরে ডাকা শুরু করে। সে আসে, এসে দেখে যে ওকে অবস্থা দেখে ও বাকি আর এত ধোঁয়াশা মনে করতে পারে না, বেহুশ হয়ে যায় আর কি, মানে সেন্স ওইভাবে আর কাজ করে না ওর। যাই হোক, পরে যখন তার হুঁশ ফিরে তখন দেখে যে ওর গায়ের মধ্যে পট্টি দেওয়া, মাথার মধ্যে অনেক জ্বর ছিল। তো তাকে বলতেছে যে ওই যে জাদুকর, যে তুমি তো কাজ করছো, সো তোমার মোটামুটি হয়েছে, তোমাকে আমি আস্তে আস্তে আমার শিষ্যত্ব দিচ্ছি এবং তুমি অনেক কিছু পারবা। তো ফার্স্টের দিকে তুমি যখন নাকি এই সাধনাটা শুরু করবা তখন থেকে কিন্তু তোমার কাছে অনেক কিছু আসা শুরু করবে, ভয় পেও না। তো তখন ওই জ্বরের মধ্যে অতটা খেয়াল নাই, বাট পরবর্তীতে ওর যখন জ্বরটা ভালো হয় তখন সুস্থ হয়ে বসে, তখন সে বলে যে না আমি কিছু ভয় পাই না। কিন্তু ওর জ্বর ভালো হওয়ার আগ থেকেই যেটা সে মানে ফেস করা শুরু করে, ওই বাসার মধ্যে যেখানে ও শুয়ে রয়েছে ওর মাঝে মাঝে মনে হচ্ছে যে ওর আশপাশ থেকে দৌড়াচ্ছে, লাইক ওকে সার্কেলিং করে দৌড়াচ্ছে, জানালার মধ্যে নক করে, ধাপ করে ওর নাম ধরে ডাকে। হ্যাঁ, তো যেদিন ওকে প্রথম বসায়, ওকে ওই সাধনার মধ্যে বসায়, ওর যে ওঝাটা বলে যে আজকে তোমাকে আমি ফার্স্ট সাধনা দিচ্ছি, তুমি বসো, এবং ফার্স্ট ইউ উইল ফেস দ্য থিং দ্যাট, তুমি যার সাথে অবিচার করছো তাকে তুমি ফেস করবা সবচেয়ে প্রথম। তো ও কি করে, আপনার বসে, ওখানে বসার পর বলে যে আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি এখানে একা থাকবা, আজকে কিন্তু আমি নাই এখানে। তো বসে থাকে, রাতের বেলা ওকে যা যা শিখাই দিয়েছে ওই জিনিসটা সে বিড়বিড় করে পড়ে এবং আরো জ্বালায় দেয়। তো রাতের বেলা বসে আছে, তো এক সময় দেখে যে ওর যে পিরিমটা ছিল, যেটা নাকি একটা বাতি জ্বলতেছিল, এটা আস্তে 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 ফট করে নিভে যায়। ওইটা নিভে যাওয়ার পরে রুমের মধ্যে মনে হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা মানে খুব মানে টেম্পারেচার অনেক ফল করে, মনে হচ্ছে যে রুমের মধ্যে যে হিটিং সিস্টেমটা কাজ করতেছিল ওইটা আর একদমই কাজ করতেছে না। মানে ওই সময়কার ফার্নেস গুলো ছিল রেডিয়েটর টাইপের আসল ভাই, যে গরম পানি দিয়ে হিট হয় রুম, মনে হচ্ছে যে ওরকম কিছুই কাজ করতেছে না, ওরকম বেশ ঠান্ডা হয়ে যায় পুরো রুমটা। এরকম অবস্থায় হঠাৎ করে সে দেখে যে দরজাটা খুলে গেল তার সামনে, এবং আবছা অন্ধকারে ওর কাছে মনে হয় কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে, এবং এসে যখন সামনে দাঁড়ায় ও বুঝতে পারে অবয়বটার মধ্যে কিছু একটা বিদঘুটে কিছু একটা আছে। তো ও তখন আর এটা কন্ট্রোল করতে না পেরে ওর কাছে ম্যাচ ছিল, ম্যাচটা জ্বালায় একটা ঝলকের জন্য সে দেখে যে একটা মেয়ে দাঁড়ায় আছে যার হাত নাই, দুটো হাতই নাই কাটা, এবং মানে লাইক ওই বিদঘুটে ডিকম্পোজড একটা চেহারা এরকম একটা তার সামনে দাঁড়ায় আছে, এবং এক সেকেন্ডের জন্য সে দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পরই ওর সারা শরীরটা না শক্ত হয়ে যায়, শক্ত হয়ে সে কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না, মুখ টুক মানে বাঁকায় আসতে থাকে, এরকম ওর চেষ্টা মানে খুব কিম্ভূত কিমাকার ভাবে পেঁচায় যায়, সে পড়ে যায় ওখানে। তো পড়ে যাওয়ার পরে ওই এক সময় তার আর সেন্স থাকে না, তো ওই ওঝা এসে ওকে করে এসে বলে যে তুমি পুরা পরীক্ষাটায় পাশ করতে পারো নাই, তোমার এটা একটা পরীক্ষা ছিল যে তুমি যার প্রতি প্রথম অবিচার করছিলে তাকেই তুমি ফেস করতে পারো নাই, তো তুমি শিখতে পারবা না। তোমার একটা কি বলে বেন্ড নামে একটা নাকি কি অসুখ আছে, বেন্ড বলে, এই অসুখটা হয়েছে, এখন তুমি কিন্তু মাঝে মাঝে এরকম মৃগী টাইপের একটা বেন্ড তোমার হবে, যে তোমার শরীর বেঁকা যাবে, আর এই যে তোমার মুখটা একটু বেঁকায় গেছে, এটা কখনো ঠিক হবে না। সো এটা হচ্ছে তোমার এই নিকৃষ্ট জিনিস শেখার ফসল, যদি তুমি হজম করতে পারতা তাহলে অনেক কিছু হতো, হজম করতে পারো নাই, তোমার এই অবস্থা, তো তুমি চলে যাও, তুমি যে বেঁচে গেছো এটা হচ্ছে ঈশ্বরের কৃপা, ভালো সাইডের কৃপা, মানে সে তো আর ওইভাবে ঈশ্বর বলে না, বলে ভালো সাইডের কৃপা। তো আমি আশা করব যে তুমি ভালো সাইডের কৃপাতে যেহেতু পাচ্ছ, ভালো সাইডেই চলে যাবা, আর খারাপ সাইডে যাবা না, এবং সবসময় কনফেস করতে থাকো যে খারাপ কাজটা করছো, তুমি একটা নিকৃষ্ট কাজ করছো। তো ওই লুথানের মুখটা একটু বাঁকাই ছিল,
এখন পর্যন্ত নাকি মুখটা একটু বাঁকা, এবং সে তারপর থেকে নাকি খুব প্রায় তার যে চার্চ ছিল চার্চে যে কনফেস করতো, তার মানে কনফেস করার পর সবসময় তার মানে পাপের জন্য সে মাপ চাইতো, যে সে যে পাপ করেছিল এটা আর কি। ওকে, এই কাহিনী আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব ডক্টর আলিফের কাছে। তার আগে ডক্টর আলিফ আসতে আসতেই আমি কিছু মেসেজ আপনাদের পড়ে নিই। এবং আমরা গতকালকে একটা ফেসবুক লাইভ করেছিলাম, যেখানে আমরা গেস্ট আমাদের বলেছিলাম যে কাদেরকে আনবো। আপনারা যাদের কথা বলেছেন তারাই আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, এবং আমি এই জন্য আমি অনেক খুশি এবং আশা করছি যে আপনারা সবাই নিজেরাও অনেক আগ্রহ নিয়ে আছেন ঘটনা শোনার জন্য। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তবে তার আগে দেখি আপনারা কি লিখছেন। আপনারা অনেকেই এখানে কমেন্ট করছেন, এবং রুদ্র ইসলাম নাইম, বাবু ভাই স্টোরিটা ভালো লাগলো, লাভ ইউ ভূতা ফ্যামিলি লিখেছেন। এমআই মুন্না আপনার সাথে আছেন, রনি ইমেলটা খুব নাইস ছিল। শামিমুল ইসলাম শাকিল বলছেন যে ও মাই গড, বাবু ভাই, ডক্টর আলিফ ও আফনান ভাই একসাথে, সো হি ইজ ভেরি হ্যাপি, আমার যেটা মনে হচ্ছে। আমার কাছে আরাফাত সাইব তেজ লিখেছেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন, লিখেছেন খুবই ভয়ের স্টোরি এটা। মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন সৌমিক আবরার, আছেন এস সজীব, আছেন আমাদের সাথে আহমেদ শাকিল, আছেন ফয়সাল কবির চৌধুরী, এম রাউফ ইসলাম, হ্যাপি হ্যালোইন জানিয়েছেন রাজশাহী থেকে, এ কে আদনান আমাদের সাথে আছেন, সজীব আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, হাসান মাহমুদ আছেন, আরিয়ান আহমেদ ইমন, এমডি শিখন আহমেদ, এমডি রানা বিশ্বাস সহ আরো অনেকে। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, ফিরে আসবো আবার আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেজিং রেডিও 43 FM। চলুন আমরা যাই। আমরা আলিফ আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ রাসেল ভাই। পরপর 2 সপ্তাহ আমার জন্য খুব আনএক্সপেক্টেড আর কি। সেটাই। তো এখন ঘটনা শুরুর আগে ছোট্ট একটা ইনসিডেন্টের কথা বলি। আজকের ঘটনা, আজকে আমার মানে সিস্টার ইন ল আর কি, উনি দুপুরবেলা ভাত খাওয়ার সময় গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন। তো ভাত খাওয়ার সময় গরুর একটা হাড় আটকে যায় গলার ভিতরে। আচ্ছা। এবং এমন ভাবে আটকে যায় যে উনি এতই বমি করেছেন যে সকালে যা খেয়েছেন সেটাও সব বমিতে চলে আসে, পুরো পেট টেট খালি, অবস্থা খুব খারাপ। এবং একটা পর্যায়ে সহ্য করতে পারছিল না। পরে আমার শাশুড়ি বলল, দেখো আমি জানি না এটা লোকটাকে, এর আগের বার যখন আমার ওয়াইফের যখন কাটা বেঁধেছিল, ভোরবেলা খুব বৃষ্টির মধ্যে আমি এই জায়গায় গেছিলাম, একটা লোককে পেয়েছিলাম, আমি জানি না আজকে সেখানে পাবো কিনা, তুমি তো যাও আমার সাথে। আমি বললাম ঠিক আছে চলেন। আজকে বিকাল 5:30টার দিকে আমার মিরপুর থেকে ধানমন্ডি যাওয়ার কথা, ওনার সাথে রিক্সা উঠি। ওঠার পরে উনি রিক্সাওয়ালাকে নিয়ে খুব বেশি দূরে না গেলাম, আমি একটা জায়গায় দেখলাম একটা বুড়ো লোক বসে আছে, চুপ করে বসে তসবি পড়তেছেন, এবং ডিজিটাল তসবি, ছোট ডিজিটাল তসবিগুলো পড়তেছেন। তো আমার শাশুড়ি, আসসালামু আলাইকুম চাচা, আপনি আমাকে চিনতে পারছেন? বাসায় যা, কাটা সরে যাবে। কিছু বলার লাগে না, কিছু বলি নাই, কিছু, আমি তো সাথে ছিলাম ভাই, আমি সাক্ষী। বাসায় যা, কাটা সরে যাবে। বাসায় গেলাম, রাসেল ভাই বলে গিয়ে যাওয়ার সময় একটা মসজিদের 10 টাকা দিয়ে যাস। আমরা ওই পাশ দিয়ে একটা মসজিদ পরে আর কি, তো আমরা দান বাক্সে 10 টাকা দিয়ে যাই। 10 টাকা দিয়ে হচ্ছে রিক্সাওয়ালার কাছ থেকে নেই। ওই সময় সাথে ভাঙতি ছিল না। রিক্সাওয়ালাকে বলে যে ভাড়া যা আসবে, যাওয়া আসার ভাড়া, বাস তুমি যা টাকাটা দিবে ওটা আমি পরে তোমাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ওর কাছে 10 টাকা নিয়ে আমি দান বাক্সে দিয়ে দিই। বাসায় পৌঁছানোর সময় রাস্তায় ফোন দিই, কিভাবে গলা কাটা সরছে, বলে না এখন মানে ইয়াটা সরছে নাকি, হাতটা সরছে নাকি, না এখনো সরে। বাসার একদম নিচে রিক্সাওয়ালাকে যখন ভাড়া দিলাম, শেষ করলাম, হঠাৎ করে আমার মোবাইল ওঠার সময় শাশুড়ি কাটা সরে গেছে। আচ্ছা, টাকাটা শোধ হওয়া পর্যন্ত কাটা সরেনি। আমি যখন টাকাটা দিয়ে ফেললাম তখনই শুনে ফেললাম যে আপনার এই হাতটা সরে গেছে। এটা ছিল রাসেল ভাই আমার অদ্ভুত ঘটনা। আজকে 5-6 ঘন্টা আগের ঘটনা। আচ্ছা, ওকে। তো আমার যে ঘটনা সেটা হচ্ছে চট্টগ্রামের। আসলে এটা কিন্তু ঘটনা না, জাস্ট আমার সাথে আজকে একটা ইনসিডেন্ট হয়। তো আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার গুমাইবিল নামক একটা বিলের ঘটনা আর কি। তো ওইখানকার এলাকার লোকজন ওই জায়গাটাকে বলে গোমার বিল। আচ্ছা, অনেকেই চেনে, হয়তো চিনতে পারে। ওই আশেপাশে যে ধান হয় বাংলাদেশের নাকি 1 সপ্তাহ ধান মানে ওইখানকার চাল দিয়ে চলে, এত ফেমাস ওই জায়গার মানে চাল আর কি, ধান আর কি। তো যে লোকটা ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছে আমার ডেনি ভাই, আমি আগে বলেছিলাম, ওনার এক পরিচিত ভাই, ওনার বাড়ি চিটাগং, উনি ঢাকায় থাকতেন, পড়াশোনা করতেন। ঘটনা 2000 সালের ঘটনা। সেদিন নর্মালি পড়াশোনার প্যারা যাচ্ছিল, হঠাৎ করে একদিন টিফিন টাইমে, রেগুলার প্রতিদিন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার একদিন ওই দিন টিফিন টাইম আর বাবা মা হঠাৎ করে মানে টিফিন টাইমে বাবা মাকে দেখতে পায় নিচে।
যে বাবা মা পারমিশন নিয়ে ওর ছুটি নিয়েছে। হঠাৎ করে ছুটি কেন? পরে বাবা মার সাথে আপনার গাড়িতে উঠার পরে জানতে পারে যে ওনার দাদু মারা গেছেন। আমি যে ভাইয়ের কথা ঘটনা বলছি তার নাম হচ্ছে প্রমিত, উনি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের মানুষ আর কি। তো দাদু মারা গেছে, ওনার খুব মন খারাপ হয়ে যায়, ওনাকে খুব আদর করতো আর কি। মনটা এত খারাপ হয়ে যায় যে যেতে যেতে ওনার বেশ খারাপ লাগে। তো চিটং রওনা দিয়ে দেয়। চিটং পৌঁছানোর পরে ওনাদের বাড়ির লোকজন সবাই, ওখানে ওনার দাদু খুব ফেমাস ছিলেন, তো আশেপাশের লোকজন সবাই জড়ো হয়েছিল। তো রিচুয়াল শেষ করার পরে আর এই যে বিলের ঘটনা বলছিলাম, সেই বিলে ওনার লাশ নিয়ে যায় পোড়ানোর জন্য। আশেপাশে সবাই, অনেক মানুষই গিয়েছিল আর কি লাশ পোড়াতে। তো লাশ ধরে নিয়ে আগুনে দিয়েছে আর কি। তো ওখানে আপনার ডিপেন্ড করে কে কিভাবে লাশ পোড়ায়। অনেকে চন্দন কাঠের লাশ পোড়ায়, মানে যে যেরকম বড় লোক সে বা যার যেরকম টাকা আছে সে সেরকম ভাবে লাশ পোড়ায় আর কি। তো ওনার লাশ পোড়ানোর সময় সন্ধ্যা 6টা বেজে যায় পোড়াতে। তো একটা লাশ, উনি বললেন যে একটা লাশ নাকি পোড়াতে মানে ক্রিমেশন কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো কেউ ঘি দেয় বা ঘি দিয়ে পোড়ায়, অনেকেই ডিফারেন্ট ভাবে স্টাইলে পোড়ায় আর কি। তো ওনাদের লাশ পোড়ানোর মাঝখানে রাত তখন 9টা কি 10টা বাজে, এমন সময় পড়ছে আর কি। ওই সময় ডেড বডি পড়ছে, এবং উনি বলছিলেন যে এটা ওনার জীবনের প্রথম কোনো ডেড বডিকে পোড়াতে দেখা আর কি, পুড়তে দেখা। হঠাৎ করে, এটা তার দাদুর বয়সকে 75 to 80 হবে, হঠাৎ করে একটা লোক ঠিক 10টার দিকে তাদের ঘাড়ে হাত রাখে। এবং তার ফ্রেন্ডরা ছিল, তার 8-10 জন ফ্রেন্ড ছিল, তার দাদুর বন্ধু বান্ধব ছিল, তার বাবার বন্ধু বান্ধব ছিল, বাবা ছিলেন। হঠাৎ করে তার বাবা বলে, যাই চলে যাই বাড়িতে চলো। তো এই বন্ধু বান্ধব বলছে যে যাওয়ার দরকার নেই, থাকো কিছুক্ষণ আমাদের সাথে থাকো, একদম শেষ করে যাও, তোমার তো রেসপন্সিবিলিটি আছে, তোমার তো দাদু হয়, রেসপন্সিবিলিটি থাকে আছে যেহেতু থাকো এখানে, একটা পর্যায়ে আমি তোমাদেরকে বাসায় নেবো। তো মুরব্বীরা বলছিল ঠিক আছে যাও, তুমি চলে যাও, আমি ওকে আমার বাড়িতে পৌঁছায় দিব না সময়। তখন হঠাৎ করে তার কাঁধে একটা হাত রাখলো, বললো, বাবা দাদুরা, আমার নাম রতন, আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম, একটা ঘটনা শেয়ার করি, শোনো। তোমরা তো এখানেই আছো, ঘটনা শোনার সময় কেউ ভয় পাবা না তো? বলে না আপনি বলেন। মুরব্বী মানুষ একটা ঘটনা বলছে, হঠাৎ করে মানে একটা লাশ পুড়ছে পাশে, একটা ঘটনা শোনাটা কিরকম লাগে না? তারপর বলছে ঠিক আছে বলেন আপনি। বলে ঘটনাটা অনেক আগের। ওই মহিলা লোকটা বলছিলেন, বয়স্ক লোকটা, রতন দাদু যে ছিলেন, তিনি বলছেন ঘটনাটা অনেক আগের, তখন আমি সবে মাত্র বিয়ে করেছি, 7 দিন হয় বউ ঘরে তুলেছি। তো আমাদের উত্তর দিকে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, নাম হলো রিনা। আমি খুব আদর করতাম ওকে, আমাকে দাদা দাদা করে ডাকতো, আমি খুব আদর করতাম মেয়েটাকে। তো ওই মেয়েটা ছিল আমার এক কাকার মেয়ে, আমি রাসু কাকা নাম। আমি প্রতিদিনই মেয়েটাকে দেখতাম। হঠাৎ করে বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যার দিকে পৌঁছানোর পর শুনতে পারলাম যে মেয়েটা মারা গেছে। গতকালকে মেয়েটাকে দেখলাম উঠানে খেলছে, দৌড়াচ্ছে, 17 বছর একটা মেয়ে। কোন একটা ঘটনা ঘটে যার কারণে বিষ খেয়ে সে মেয়েটা আত্মহত্যা করে। এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো অনেক আগের ঘটনা। তো এত আগে পুলিশকে ডাকাও অনেক দূর পাড়ি দিতে হতো, যেহেতু অনেক অজপাড়া গায়ের মধ্যে ছিল ঘটনাটা। তো ওই দিনই রাতের বেলা আর আশেপাশে সমাজে চক্ষু লজ্জা ছিল। তো যেহেতু ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল, আর মানে কাদা, মানে উনি বলে যে কাদা টাদা, হাঁটু সমান কাদাটা পেরিয়ে আমি ওই বাড়িতে যাই। এই যে বাড়ির মহিলারা কান্না করছে, কিন্তু পুরা গ্রাম, পুরা আশেপাশের বাড়ি যে মাত্র 5 জন মানুষ, আমি সহ, ওই লোক সহ, রতন দাদু সহ আর কি 5 জন মানুষ। বলে যে ঘটনা শোনার সময় ওই ছেলেদেরকে বলছিল, যে ভাইরা ঘটনা শেয়ার করছে, সে ভাইরা বলছে দেখো তোমার ডান পাশে একটা কলা বাগান আছে, মানে কলার ক্ষেত আছে, তুমি এখানে দেখো, ওই জায়গাটা তাকিয়ে থেকো, আমার ঘটনা এটার সাথে রিলেটেড। তো বলতে বললো যে লাশ, এত বৃষ্টি থামার কোনো নাম নাই, এই লাশ পোড়াবো কিভাবে? প্লাস রাসু কাকারা যেই লোকের মেয়ে মারা গেছেন তারা অতটা রিচ না, আর লাশকে রেখে পরের দিন পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা নাই, আর বৃষ্টির সময় লাশ পোড়ানো সবচেয়ে কঠিন। বলে যে এই 4 জন আমরা লাশ ধরলাম, এবং যে লোক রাসু কাকা ছিলেন তিনি হাঁটছিলেন, এই কাদা পাড়ি আমরা এই বিলের কাছে আসি। এই বিলের কাছে এসে লাশকে প্লেস করে একটা রাবার গাছের নিচে, মোটামুটি বৃষ্টি তখন কিছুটা কম লাগছিল, আমরা কাঠটার জোগাড় করে নিয়ে মোটামুটি লাশকে বসিয়ে দিই পোড়ানোর জন্য। তো ওনারা পোড়ানোর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনার লাশকে স্টার্ট করে দেয় হঠাৎ করে। আর ওই দিন বর্ষাকাল, তো উনি বলছেন যে ওনারা হচ্ছে ওই দিন হানে দিন খাওয়া টাইপ লোকজন। আচ্ছা। তো
বর্ষাকাল, পাশে বিল, মাছ নাকি মানে একদম টইটুম্বুর, মানে মাছের নড়াচড়া সাউন্ড পাচ্ছে। বলে যে লুঙ্গি যদি ফেলি মাছ চলে আসে। মানে অনেক অনেক মাছ। বলে যে এই লোভ সামলাতে পারলাম না, 5 জন মিলে 3 জন এখানে থাকলো, আমি আর আমার এক বন্ধু, ওনারা গেলেন হচ্ছে মাছ ধরতে ওই কলা বাগান থেকে কাছাকাছি বিলের মানে ঘাটের উপরে। বিল থেকে মাছ ওরা নিয়ে ফেলেছে, মানে একটা কলা পাতার মধ্যে মাছ রেখেছিল, কারণ কোনোভাবে মাছগুলা লুঙ্গির মধ্যে পেঁচিয়ে বাইরে নিয়ে যাবে এরকম প্ল্যানিং আর কি। তো প্রথম খাপে যতটুকু মাছ আছে, মাছ নিয়ে আসে, সেটা আপনার ডাঙ্গা ঘাটে রেখে আবারও দ্বিতীয়বার দেওয়ার সময় হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সাদা কাপড় পরা একটা মেয়ে ওই কলা বাগানের ঠিক কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে এটা কি রিনার পরিচিত। রাত তখন 10টা 11টা 12টা বাজে, তখন গভীর রাত। রিনার তো কারো হওয়ার কথা না। একটু আগাই দেখি না, টর্চ লাইটটা মারি, টর্চ লাইটটা মারে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না। টর্চ লাইটে কোনো কিছু ভিজিবল না। টর্চ লাইট বন্ধ করলেই 5-6 সেকেন্ডের মধ্যে সেটা ভিজিবল হয়ে যায়। কি ব্যাপার, কাহিনী কি? একটু আগাই উনি, আগানোর পর দেখে রিনা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সুইসাইড করছে। আচ্ছা, ওইখানে দাঁড়িয়ে আছে। উনি আর কোনো কিছু না ভেবে চিন্তা করে যা খবর হবে, মাছ টাছ গেছে, যা উঠাইছিলাম ওটা ফেলে উনি ওই যেখানে লাশ পোড়াচ্ছিল সেখানে চলে আসেন। আর ওনাদের সাথে যেহেতু ওনারা হেল্প করেছে, তো ওনার সাথে একটা রামদা ছিল, ওই রামদাটা অনেক কাঁধের মধ্যে ঝুলিয়ে বলে যে ভাই আমি গেলাম, বাসায় বউ আছে, বাচ্চা আছে, বউ আছে এবং ভাইটাই আছে, বাবা মা আছে, আমাকে বাসায় যেতে হবে। তো উনি তাড়াতাড়ি ওনাকে মানে বিদায় টিদায় না নিয়ে তাড়াতাড়ি চলে আসে। তো বিল ক্রস করে রাস্তায় উঠে এসে রাস্তা মানে আপনি ওনার ঘর থেকে আবার বিলটা দেখা যায় আর কি, ওই জায়গাটা দেখা যায়। উনি ওনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল, এই সাঁকোটা ক্রস করে ওনার ঘর। আচ্ছা, তো সাঁকোতে প্রথমে পাড়া দিবে এবং তার পিছনে একটা আম গাছের সাথে একদম আম গাছটার পিছনে দুধু ক্ষেত আর কি, ধান ক্ষেত। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসছে, ঘুমটা পড়া একটা মেয়ে দৌড়ে আসছে। হাত উঁচিয়ে কাউকে যদি আটকানোর জন্য যেভাবে দৌড়াতে হয় সেরকম ভাবে দৌড়াচ্ছে। উনি দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে, টর্চ মেরে চেহারা দেখার চেষ্টা করলো যে চেহারা বোঝা যায় কিনা। দেখে যে চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সারা শরীরের অলংকার, গয়না সব চকচক চকচক করছে। তো উনি প্রায় অর্ধেক চলে এসেছিল। কি কাহিনী, এটা কি চোর নাকি অন্য বিয়ের পর যাতে আসর থেকে পালিয়েছে? এরকম গয়না গাটি তো পরে কোনো মেয়েকে কখনো দেখি নাই। আচ্ছা, হঠাৎ করে সাউন্ড আসতে থাকে, এই ভাগ, যেখানে ওখানে দাঁড়িয়ে আছে, ভাগ ওখান থেকে, আজকে শেষ হয়ে যাবি। হঠাৎ করে তিনি সাঁকোর শেষ মাথায়, মানে ওনার বাড়ির সাইডের শেষ মাথায় চলে আসে। আসতে দেখে ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, ওনার শরীরে জ্বর চলে আসে। উনি বুঝতে পারছিলেন যে ওনার শরীরে জ্বর চলে এসছে, আর বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তে, সারা শরীর ভেজা, শীত লাগছে, শীতে কাঁপছে। এমন সময় নম ছেলে সে নিচে নেমে যায়। আর ওই মহিলাটা বলতে থাকে, ওই মহিলাটা কিন্তু রিনা না, ওই মহিলাটা বলতে থাকে আজকে তোর কল্লাটা ফেলে দিব। এটা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। উনি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। উনি দৌড়ে তার ঘরের মধ্যে পিছলে যেভাবে পারে, এর মধ্যে 2-3 বার পড়েও গেছে। আচ্ছা, ঘরের মধ্যে ঢোকার পরপরই সে দরজা জানালা বন্ধ করে দেয়। সাউন্ড আসতে থাকে রাস্তার বাড়ি থেকে, ও রতনদা, আমার খুব কষ্ট হচ্ছে, রতনদা আমাকে একটু বাঁচান, আমি পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, আমার সারা শরীর জ্বলতেছে, রতনদা আমাকে একটু বাঁচান। রিনার ভয়েস, তার ঘর থেকে তিনি রিনার ভয়েস পেতে থাকেন এবং অনেকক্ষণ যাবত পেতে থাকেন। তো উনি দরজা মানে জানালা হালকা করে ফাঁকা করে দেখেন যে দূর থেকে ওই ডেড বডি এখনো পুড়ছে, তখনও পুড়ছিল। আচ্ছা, তো ওই মুহূর্ত পর অনেক সময় পার হয়ে যায়, কিন্তু সারা রাত তিনি এরকম শব্দ শুনতে থাকেন, রতনদা আমাকে বাঁচান, রতনদা আমাকে বাঁচান। পরের দিন সকালবেলা শুনতে পারে যে 17 ঘন্টা সেই লাশটা 17 ঘন্টা পোড়ার পরে, বিশেষ থামার পরে আস্তে আস্তে উনি লাশটা পোড়াতে পারে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত এতক্ষণ লেগেছে। এ পর্যন্ত পরে উনি মানে বলে যে রিনার ভয়েসটা আমি একদম প্রপারলি শুনতে পান। পরবর্তীতে অনেকদিন জ্বর ছিল তার, এরপরে সুস্থ হয়ে যায়। পরে উনি বলে যে এটাই ছিল ওনার ঘটনা, এইটাই যে ভাইটা আমাকে শেয়ার করেছেন প্রমিত, উনি এই ঘটনা তার ওই দাদুর কাছ থেকে পেয়েছেন, অনেক আগের ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাইয়ের কাছে আমরা তৃতীয় ঘটনাটি শুনবো। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসছেন আফনান ভাই, জি শুনিয়ে তাহলে আপনার ঘটনা। আসসালামু আলাইকুম।
রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে জি। স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটি আসলে অনেক আগের ঘটনা। এটা আমাদের রাজবাড়ির ভৌত টিমের সদস্য সজীব এটি কালেক্ট করেছে। ঘটনাটি ঘটেছিল 1920 সালের দিকে, অনেক আগের ঘটনা। মানে এই জায়গাটা মানে এক্সাক্ট যে গ্রামটা, ওই গ্রামের নামটা বলতে নিষেধ করেছে শুধু, এমনি আদার্স যে জিনিসগুলো সেগুলো আমি বলছি। সেটা চুয়াডাঙ্গা জেলা। আচ্ছা, চুয়াডাঙ্গা জেলার একটি ঘটনা। তো একটি পরিবারের সাথে কিছু বিষয়, এবং সেটা পরবর্তীতে পুরো গ্রাম মানে ছড়িয়ে পড়ে বিষয়টি। তো যে পরিবারের সাথে মানে যিনি আসলে ঘটনাটি বলেছেন, তার দাদারও দাদা যিনি, সেই দাদার দাদার যিনি ভাই, তার সাথে আসলে ঘটনাটা ঘটেছে, মানে তার দাদার দাদার পরিবারের সাথে ঘটনাটা। তো তিনি বলেছেন তার দাদার দাদার যে ভাই, ওনার নাম ছিল হলো রেজাউল। তো ওনার একটা প্রবলেম কি, যে মানে পরিবারের সব মানে পুরুষ সদস্যদের মানে নিয়মতান্ত্রিক ভাবেই মানে বিয়ে শাদী হয়ে যাচ্ছিল, কিন্তু ওনাকে কিছুতেই বিয়ে দেওয়া যাচ্ছিল না। কোনো কারণে হয়তো বা মেয়ে পছন্দ হয় না, বা বিভিন্ন কারণে উনি বিয়ে করতে চান না। এভাবে দেখা যাচ্ছে ওনার বিয়ের বয়সটাও পার হয়ে যাচ্ছিল। সবাই তাকে নিয়ে টেনশন করতো যে এখনো বিয়ে করছে না, কাজে কর্মে মন নাই, সংসার কিভাবে করবে, মানে বিভিন্ন বিষয় তো সবাই। এর মধ্যে হয় কি রাসেল ভাই, উনি মানে একটা ব্যবসাও করতেন, মানে পারিবারিক বিজনেস ছিল, ব্যবসা করতেন। একদিন ভোরবেলা বাড়িতে ফিরে আসছেন। বাড়িতে ফিরে আসার পর সবাইকে ডাকছেন। নর্মালি উনি ওনার ঘর খুলে একা একা শুয়ে পড়তেন আর কি, কিন্তু সবাইকে ডাকছেন। তো সবাই ঘরের দিকে বাইরে বের হয়ে এসে দেখে ওনার সাথে একটা খুব সুন্দরী মানে লাল বেনারসি পরা একটা মেয়ে। তো সবাই তো খুব অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তুমি কোথেকে নিয়ে আসলে? বলে আমি একে বিয়ে করেছি। সবাই তো খুবই খুশি, যাক পরে অন্তত একটু মানে তার বোধোদয় হয়েছে আর কি। তো বললো যে কিভাবে হয়েছে, এত কিছু কেউ জিজ্ঞেস করে নাই। তো তারা নতুন বউকে বরণ করে নেয়। মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল, এবং ওই মহিলাটি মানে রেজাউল সাহেবের ওয়াইফ ছিল অনেক সুন্দরী। মানে সবাই, অনেকে গ্রামে কিন্তু বিয়ে হলে দেখতে আসে অনেকে, সবাই অনেক প্রশংসা করত। এইভাবে রাসেল ভাই সপ্তাহখানেক চলে যায়, আমি অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। এরপর থেকে হঠাৎ করে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো যে গ্রামে 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো, মানে ঠিক এক্সাক্ট 3 থেকে 4 বছর বয়স, এমন বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে ও মানে গ্রামের লোকজন তো ম্যাক্সিমাম চকিতে ঘুমাতো আগে, ওরকম তো খাট তো ছিল না ভাবে। দেখা যেত যে চকির নিচে সকালবেলা বাবা মার সাথে ঘুমিয়ে আছে, কিন্তু সকালবেলা দেখে যে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যেত যে তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে চকির নিচে তাকে পাওয়া যায়। তার বাচ্চার 2টা হাত, এই যে মানে একদম মানে এটা কি মানে আমাদের শোল্ডার থেকে মানে ছেঁড়া, এবং ঘাটটা ঠিক মানে মুচড়িয়ে মনে হয় উল্টা দিকে নিয়ে গেছে, এমন একটা অবস্থা। এবং এই হাতের মাংসগুলোকে জাস্ট হাড়গুলো ফেলে রাখা, খুব মানে বিভৎস একটা ব্যাপার আর কি। একদম। তো এটা প্রথম দিকে মনে করা হয়তো বা কোনো হিংস্র জন্তু ঘরে ঢুকেছিল, কিন্তু হিংস্র জন্তু ঘরে ঢুকবে কিভাবে, ঘরের দরজা তো বন্ধ ছিল। তো এটা প্রথম দিকে মানে একটু আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু রাসেল ভাই মানে সপ্তাহ গড়াতে না গড়াতেই এরকম ঘটনা কিন্তু বারবার ঘটতো। আচ্ছা। তো গ্রামের লোকজন চিন্তা করে গ্রামে কোনো অশুভ ছায়া পড়েছে, কোনো প্রেত বা এই টাইপের কিছু বা পিশাচ গ্রামে ভর করেছে, এই জন্য তারা তান্ত্রিকের কাছে যাওয়া শুরু করে। তো তান্ত্রিক আবার গ্রাম বন্ধ করার যে রিচুয়াল গুলো আছে, তার মানে তাদের যে প্রক্রিয়া আর কি, তারা সেভাবে করে বলে আমি গ্রাম বন্ধ করে দিছি, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও রাসেল ভাই ঘটনাগুলো ঘটতো। এই কারণে দেখা যাচ্ছে অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়া শুরু করে, মানে যখন এটা কোনো সমাধান হচ্ছিল না। এই যে রেজাউল সাহেব, উনি এই বিষয়গুলো নিজেও চিন্তা করতেন যে কিভাবে হয়, ওনার ওয়াইফের সাথেও শেয়ার করতেন কেন এগুলো হয়। ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে মানে জবাব দিত যে হয়তো বা কোনো এই যে অশুরুরি বা এই টাইপের কিছু হয়তো এরকম বলতো আর কি, বা আমি এগুলো অত কিছু জানি না, এরকম হতে পারে, এরকম একটা ধারণা দিত। তো একদিন ওই উনি মানে রেজাউল সাহেব উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ রাতের বেলা উনি ফিল করলেন ওনার পাশে ওনার ওয়াইফ নাই। তখন উনি চিন্তা করলেন যে হয়তো বা রাতের বেলা ওয়াশরুমে গেছে, কিন্তু একটা বিষয় চিন্তা করলেন যে ওয়াশরুমে যাওয়ার আমাকে তো ডাক তো দেবে, কিন্তু ডাক দিল না, চলে গেল। আচ্ছা ঠিক আছে, উনি আবার ঘুমিয়ে পড়লেন। তো পরের দিন সকালে শোনেন যে তার পাশের গ্রামে ওই একটা বাচ্চার এই ধরনের ঘটনা ঘটেছে।
তখন উনি তখনও খুব কিছু চিন্তা করেন না। এর কিছুদিন পর আবার হঠাৎ করে উনি রাত্রেবেলা ফিল করলেন ওনার ওয়াইফ ওনার পাশে। তখন উনি ঘটনাক্রমে ওদিনও উনি আবার মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। তো চিন্তা করেন হয়তো কোনো ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে, তা আমি বাইরে যাই। তো বাইরে গিয়ে বাড়িতে একটাই ওয়াশরুম ছিল, তো উনি বাইরে দাঁড়িয়ে আছেন। তো অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ নাই, কিছু নাই। তো উনি ওয়াশরুমের দরজায় নক করেন, দেখেন ভিতর থেকেও কোনো সারা শব্দ নেই। তো চিন্তা করলেন আসলে কি ভিতরে কেউ আছে কিনা, এটা চিন্তা করে দরজাটা টান দেন, দেখেন যে আসলে ভিতরে কেউ নাই, ভিতরে ফাঁকা। তো উনি পরবর্তীতে ঘরে ফিরে এসে দেখেন ওনার ওয়াইফ শুয়ে আছে। তো বলে কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? বলে আমি তো ওয়াশরুমে গেছিলাম। তোমাকে তো দেখলাম না কোথাও। আমি তো গেছিলাম, তুমি তো খেয়াল করো নাই। তো যাই হোক, উনি আর কোনো কথা বাড়ান নাই। রাতের বেলা উনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা রাসেল ভাই এই যে বাচ্চার সাথে ঘটনা আবার একটা ঘটে। তো এরপর উনি একটু একটু করে সন্দেহ করতে থাকেন, একটু রহস্য, কারণ উনি যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন কথা শুনতেন, বিভিন্ন অলৌকিক বিষয়গুলো নিয়ে গ্রামে আলোচনা হতো, এগুলো উনি শুনতেন। তো উনি বিষয়টা একটু চিন্তা করেন, কিন্তু চিন্তা করে কোনো সমাধান করতে পারেন না। এই ঘটনার 2-3 দিন পর রাসেল ভাই হঠাৎ একদিন রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, দেখে যে চারদিকে মানে প্রচন্ড হই হট্টগোল শব্দ। এখন বাড়ির সবাই বের হয়ে এসে দেখে যে চতুর্দিক থেকে গ্রামবাসী মশাল নিয়ে ওনাদের বাড়ি ঘিরে ফেলেছে। কি ব্যাপার? বলে যে একটা মহিলার মতো লোককে, মানে মানুষকে তোমাদের বাড়ির দিকে দৌড়ে যেতে দেখেছে। আমরা রাতের বেলা পাহারা বসিয়েছিলাম, তো একটা মহিলার মতো তোমাদের বাড়ি, এই সেই অশরীরী যে তোমার বাড়ির ভিতরে ঢুকছে, নিশ্চয়ই তোমার বাড়ির কাউকে ক্ষতি করবে। তখন উনি বলেন আমার বাড়ির কাকে ক্ষতি করবে? উনি বাড়িতে গিয়ে দেখেন যে সবাই ঠিকঠাক আছে, ওনার ওয়াইফ আছে, নিয়ে আসেন। তো বলে যে ঠিক আছে তোমরা সাবধানে থেকো। গ্রামবাসী টের পান নাই যে এই বাসায় আসলে কোনো একটা ঘটনা আছে। তো ওনারা গ্রামবাসী চলে যায়, বলে যে তোমরা সাবধানে থেকো। কিন্তু এই ঘটনার পর রাসেল ভাই ওই রেজাউল সাহেবের মনে একটা দৃঢ় একটা সন্দেহ দানা বাঁধতে থাকে যে আসলে বিষয়টা কি। কিন্তু ওনার ওয়াইফ যখন কিছুটা বুঝতে পেরেছেন যে হাজবেন্ড সন্দেহ করেছে, ওই রাত্রেই রেজাউল সাহেবের উপর নেমে আসে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা। তো উনি যখন ভোরের দিকে হঠাৎ করে উনি প্রচন্ড মানে যন্ত্রণা অনুভব করেন ওনার হাতে, এবং উনি যন্ত্রণায় চিৎকার করে উঠে দেখেন যে ওনার হাতের দুটো আঙ্গুল মানে এক কামড়ে মানে আলাদা করে ফেলেছে ওনার ওয়াইফ, এবং ওনার ওয়াইফ মুখ ভর্তি রক্ত। এই দৃশ্য দেখার পরে উনি, ওইটাই ছিল ওনার ওয়াইফের সাথে ওনার শেষ দেখা। ওনার চোখের সামনেই ওনার ওয়াইফ অদৃশ্য হয়ে যায়, এবং উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বাড়ির লোকজন চলে আসে, বলে যে দেখো আমার দুটো আঙ্গুল নাই। তখন সবাই বলে কি হয়েছে? বলে যে আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফ এই ঘটনাটা ঘটিয়েছে। তখন সবাই বলে যে এতদিন তো তোমাকে জিজ্ঞাসা করি নাই, বা তুমি তো এতদিন বলো নাই যে তুমি কাকে কোথা থেকে বিয়ে করে নিয়ে আসছো, এবার বলো তো আসলে ঘটনাটা কি। তখন উনি বলেন যে আমি গঞ্জ থেকে যখন ফিরছিলাম ওই দিন কোনো কারণে আমার দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার পরে নর্মালি দিনের বেলায় ফিরে আসি, কিন্তু আস্তে আস্তে মোটামুটি নদীর পাশ দিয়ে একটা শ্মশান পার হয়ে আসতাম। ওখানে একটা বড় একটা শেওড়া গাছ ছিল। একদিন দেখি যে লাল টুকটুকে শাড়ি পরা একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, মানে রাতের বেলা। উনি একাই ছিলেন, মানে আসছিলেন। তো উনি সহানুভূতির মানে মন নিয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ওই মেয়ে বলে যে আমার তো সহজে বিয়ে হয় না, প্রতিবার বিয়ে ভেঙে যায়। তো আজকেও আমি মানে সাজুগুজু করে আসছি, আমি মানে বরপক্ষ দেখতে আসার কথা, কিন্তু আমার বিয়েটা আবারও ভেঙে গেল। এই জন্য আমি আর জীবন রাখবো না, আমি মরতে আসছি এখানে। তখন ওনার মনে সহানুভূতি হয়, তখন উনি ওনাকে আসলে নিয়ে আসেন। তখন উনি, এইটাই ছিল আসলে ওই শ্মশান থেকে ওনাকে নিয়ে আসছিল। উনি কখনো চিন্তাও করেন নাই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরে রাসেল ভাই রেজাউল সাহেবের ভিতরে একটা অদ্ভুত বিষয় কাজ করতে শুরু করে। সেটা হচ্ছে ওই যে জলাতঙ্ক রোগী, সাধারণত দেখা যাচ্ছে জলাতঙ্ক আক্রান্ত কোনো প্রাণী যদি কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কামড় দেয়, দেখা যাচ্ছে যে ওই ভ্যাম্পায়ার মুভির মতো সেও আস্তে আস্তে কিন্তু ওই মানে রোগে আক্রান্ত হয়ে যায় একটা সময়, এবং সে এক সময় মারাও যায়, সেও মানুষকে কামড়াতে চায়। এই রেজাউলের মধ্যে এই বিষয়টা সংক্রমিত হয়ে যায়। সে মানুষকে দেখলে কামড়াতে যেত, আর স্পেশালি মানুষের হাতে গিয়ে কামড় দিত, অন্য কোথাও না, হাতে গিয়ে কামড় দিত। এবং যখন আজান হতো, মনে হতো যে তার মানে শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে দু কানের মধ্যে আঙ্গুল গুজে দিয়ে মানে চেষ্টা করতো কোনোভাবে যেন আজানের শব্দ তার কানে না যায়। আর যখনই
মানে কোনো ভালো আলেম বা কোনো ভালো লোক উনি দেখতেন সাথে সাথে মানে দৌড়ে মানে বাদরের মতো গাছে উঠে যেতেন। আসলে উনি কিন্তু গাছে উঠতে জানতেন না, কিন্তু অথচ উনি বাদরের মতো গাছে উঠে যেতেন, মানে কোনো ভালো লোক উনি সামনে দেখতে পারতেন না। তো এই রকম মানুষকে উনি কামড় দিতে যায়, বা এই যে মানুষ গ্রামবাসী খুব অতিষ্ঠ হয়ে যায়। একদিন গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওনাকে পিটিয়েই মেরে ফেলে, মানে ওনার এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু হয়। ওনার মৃত্যু হওয়ার পর মানে ঘটনা স্বাভাবিক, মানে গ্রাম একদম এই সবাই তো বুঝতে পারে এই বিষয় কি ছিল। ওনার ওয়াইফকেও তো আর পরবর্তীতে কেউ দেখে নাই। তবে একটা অদ্ভুত ঘটনা নাকি মানে এখনো অত্র অঞ্চলে একটু প্রচলিত আছে, সেটা হলো কখনো কখনো চাঁদের আলোতে অনেকেই নাকি ওই রেজাউল এবং তার ওয়াইফকে চাঁদের আলোতে দেখে এখনো, যে তারা হেঁটে যাচ্ছে একসাথে, এখনো দেখে। ওইটা মোটামুটি চুয়াডাঙ্গার ওই গ্রামে কথাটি প্রচলিত আছে। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছেন, তার একটা ঘটনা আমরা শুনব। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আপনার নামটা একটু। ধন্যবাদ রাসেল ভাই। আমি আবু আলতামাজ সৌনক, পুরান ঢাকা থেকে, সূত্রাপুর থেকে এসেছি। আমি আমার ঘটনায় ফিরে যাচ্ছি, একটু শুরু থেকে বলে নিলে ভালো হয়। আমার জন্মটা বেসিক্যালি অমাবস্যা রাতে হয়েছিল, যখন হিন্দুদের কালী পূজা হয়। যখন আসছিল তখন আমার সাথে পেইন শুরু হয়, আমাকে হসপিটালে নিয়ে যায়। 1:30টার দিকে সমস্ত হিন্দুদের কালী পূজার যে পূজাটা হয় অমাবস্যা রাতে, সেই পূজাটা হয়। তখনই আমি আসলে বিষয়গুলো মানি না, জাস্ট এমনি শেয়ার করা। তো ঘটনাটা হচ্ছে এরকম, এটা বেশ আমার জন্মের পর থেকেই যখন আমি বড় হতে থাকি তখন আমার ভয়ের প্রবণতাটা অনেক বাড়তে থাকে, যে ঘরে 1 মিনিটও একা থাকতে পারি না, অথবা দেখা যাচ্ছে ওয়াশরুমে গেলেও আম্মু আব্বু কাউকে না কাউকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে রাখতাম। আর 1 বা 2 মিনিট পর পর হচ্ছে কি ডাক দিয়ে দেখতাম, শিওর হওয়ার জন্য যে তারা আছে কিনা। সো যখন দেখতাম যে আছে, ঠিক আছে, না থাকলে তখন চিৎকার চেঁচামেচি। আর অন্ধকারে থাকবো এটা তো হতেই পারে না, লাইট জ্বালিয়ে ঘুমানো, এই বিষয়গুলো আমার সাথে হতে থাকে। তো এইভাবে করে চলছিল। আর আমি আর আমার বড় বোন একসাথে থাকতাম। আপনি যেটা করতেন, আমি তো যেটা বললাম যে অন্ধকার সহ্য করতে পারতাম না, তো সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতাম। আমি লাইট জ্বালিয়ে ঘুমাতে চেতাম, আর অন্ধকার না, আমার অন্ধকার, আর আমাকে প্রচুর পরিমাণে ভয় দেখাতো। আমি যদি দেখা যেত যে ও যে জিনিসগুলো চাচ্ছে সেটা যদি না করতাম, তখন আমাকে আরো ভয় দেখাতো, যে ওই দেখ পায়ের নিচ থেকে হাত উঠছে, তোকে এখনই কেউ ধরলো। আর জিনিসগুলো আমার কাছে মনে হতো একদম বাস্তব। তো আমি প্রচুর ভয় পেতাম, আর ও যা বলতো তাই করতাম। তো এভাবে করে চলতে থাকে। একদিন হঠাৎ আমরা সব কাজিনরা মিলে লুকোচুরি খেলছিলাম। তো বাসার বর্ণটা একটু দিয়ে নিচ্ছি। আমাদের বাসাটা হচ্ছে অনেক পুরনো দিনের ছিল। তো 2টো সিঁড়ি, একটা হচ্ছে সামনের দিকে সিঁড়ি, একটা পেছন দিকে সিঁড়ি। তো সামনের দিকে সিঁড়িটা সাধারণত ইউজ করা হতো না, যদি কোনো মেহমান আসতো তখন তারা সামনের দিক দিয়ে আসতো, আর আমরা সবসময় পেছন দিকে সিঁড়িটাই ব্যবহার করতাম। আর সামনে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে ড্রয়িং রুম, ওখানেও খুব কম একটা, মানে বেশি একটা যাওয়া হতো না। যদি মেহমান আসতো তখনই ওখানে আমরা যেতাম, আদারওয়াইজ ওটা সবসময় লক করা থাকতো। তো যেহেতু লুকোচুরি খেলছিলাম, আমি ওখানে যে তখন লুকাই, তখন টাইমটা হবে অনেকটা 12:30 থেকে 1টার মধ্যে। তো হঠাৎ আমি খেয়াল করে দেখি যে অন্ধকার রুমের মধ্যেই একটা দেয়ালে একটু আলো বোঝা যাচ্ছে, খাটের মধ্যে একজন মানুষ শুয়ে আছে। তো ওটা অনেকটা হচ্ছে গিয়ে মসজিদে যখন হুজুররা থাকে নামাজ পড়ে, এক ধরনের মাথায় ঘুমটার মতো কিছু দেয়, রুমাল জাতীয়। তো এমন মনে হচ্ছে যে কেউ একজন খুব বুজুর্গ একজন মানুষ শুয়ে আছে। সো উনি তাকিয়ে বলতে উনি হাসছেন, আর খুব সুন্দর একটা গন্ধ ছিল, মানে আমি এরকম গন্ধ এখন পর্যন্ত আর পাইনি। তো আমি চিৎকার দিয়ে বেরিয়ে চলে আসি, আম্মু চাচি সবাইকে বলি যে আমি এরকম তো কিছু একটা দেখলাম। সবাই আমার সাথে আসে, এসে রুমে যেয়ে দেখে যে আসলে কিছুই নাই। যেটা বলে তুমি তো সবসময় ভয়ই পাও, এরকম কিছুই হয়নি, এটা তোমার ভুল ধারণা, মনের ভুল বা ভুল ধারণা। আমি অনেক চেষ্টা করি সবাইকে বোঝাতে, কিন্তু কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমরা মশারি টাঙিয়ে ঘুমাতাম।
যেটা হয়, আমি আমার মনের অজান্তে মানে আমি বুঝতে পারছি যে হচ্ছে, বাট কেন হচ্ছে, আমি কি করছি আমি বুঝতে পারছি না। তো আমি আমার রুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে হচ্ছে একদম লাস্ট প্রান্তে, যেটা বললাম আমাদের ড্রয়িং রুমটা ছিল, ওখানে আমি ঢুকলাম। তো ঢোকার পরে যেটা হয়, সাডেনলি গেটটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি আবার সেই স্মেলটা পাই, যে খুব সুন্দর একটা গন্ধ। আমি বুঝতে পারছি, আলোতে বোঝা যাচ্ছে একটা শ্যাডো, যে কেউ একজন শুয়ে আছে। তো তিনি আমাকে বললেন যে এই সোফাটায় বসো। তো আমি যে বসলাম, আমি জাস্ট খুব ভয়ে ভয়ে বলছি যে দেখেন আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন, আমি তো খুব ভয় পাচ্ছি। হুম। তো উনি আমাকে বললেন যে কোথায়, না তো ভয় পেলে তো এত রাতে তুমি আসতে না, হুম। আর তুমি আসলে ভয় পাচ্ছ না, আর এখন থেকে তুমি কখনো ভয় পাবে না। হুম। তো এরপরে আমার আর কিছু মনে নেই। সকালে আমার যখন ঘুম ভাঙে, দেখে যে আমি আমার ঘরের বিছানার নিচে, মানে খাটের নিচে শুয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে বলে যে কেন এখানে কি করছো, বাট আমি তখন আসলে কারোর সাথে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ আমি বললেই সবাই একটাই কথা বলে যে আমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, যেহেতু আমি ভয় পাই। তো এরপর থেকে যেটা হয়, আমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করি, বাট এখন পর্যন্ত কিন্তু আমি আর ভয় পাই না। আর অন দ্য আদার হ্যান্ড যেটা হয়, এখন কিন্তু আমার বড় বোন প্রচুর পরিমাণে ভয় পায়। হুম, হুম, হুম। বিষয়টা এরকম না মানে যে উল্টো হয়ে গেছে, উল্টো পুরো হয়ে জিনিসটা। গেছে। ওর বিয়ে হয়ে গেছে, একটা বাবু আছে, বাট ও এখনো ঘরের টিউবলাইট জ্বালিয়ে, মানে রড লাইট যেটা আমরা বলি, হুম, জ্বালিয়ে ঘুমায়। হুম, হুম, সো অন্ধকার ও থাকতে পারে না। আর যেটা আপনাকে বলছিলাম যে একটা স্মেল পেতাম, তো আমি কিন্তু ওনার সাথে অনেকবার কথা বলেছি। হুম, সো এটা যদি হ্যালোসিনেশন হতো, এটা এতবার হতো না। আর আমি ওনার সাথে লাস্ট আমার কথা হয় 2003 বা 2004 এরকম। হুম। তো উনি যাওয়ার সময় আমাকে জাস্ট বলে যায় যে এটাই হয়তোবা শেষ দেখা, এরপরে আর দেখা হচ্ছে না। তা আমি তখন ওনাকে বললাম কেন, তাহলে আপনি চলে গেলে তো আমি আবারও ভয় পাবো। উনি বললেন যে না, তুমি আর কখনোই ভয় পাবে না, হুম। বাট একটু চেষ্টা করো তোমার রাগটা কন্ট্রোল করার জন্য। আচ্ছা, ওকে। তো এটাই আমার ছিল প্রথম story। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আবারও ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফের পরে যদি আহমেদ বাবু, ওনার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। এখন পর্যন্ত যেগুলো আপনারা শুনছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। আমরা চলে আসছি ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনায়। চলুন আমরা শুনে আসি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে খুলনা জেলায়। জি। তো যে শেয়ার করেছেন ওনার ঘটনা, আমি লাস্ট এপিসোডেও শেয়ার করেছিলাম, হাসান ভাই। এটাই ওনার এক পরিচিত ভাইয়ের ঘটনা, তার দাদার ঘটনা আর কি। তার দাদা যে চাকরি করতেন আর কি, তিনি ফরেন্সিক বিভাগে একটা সিম্পল ডোম হিসেবে চাকরি করতেন, একটা জায়গায়, একটা থানার আন্ডারে, একটা মর্গে। তো ওনার কোনো ধরনের প্রাথমিক শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এতটুকু যে একটা লাশ কাটতে হবে। শুরুতে যখন তিনি মানে মর্গে চাকরি শুরু করলেন, তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদের বসের কাজ। একটা পর্যায়ে বসের কাজ দেখে দেখে নিজের কাজ শেখা, এবং আপনার শেখার পরে উনি নিজেই কাজ করা শুরু করলেন। জি। ঘটনাটা 1989 সালের। তো ওনার সিস্টেম এরকম ছিল যে উনি মর্গে ঢুকতেন হচ্ছে রাত 9টার দিকে, 10টার দিকে ঢুকে যেতেন এবং বের হতেন ভোর 5টা-6টার দিকে। জি। বাকিটা সময় সে সকালবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুম দিতেন, এক ঘুমে সে একবার দুপুরবেলা উঠে আবার বিকালবেলা আড্ডা, এবং রাতের বেলা জিনিসপত্র যদি বাড়িতে কিছু লাগতো কিনে দিয়ে আবার তিনি চলে যেতেন মর্গে। ওকে। এরকম রুটিন ছিল তার। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকের ঘটনা, 1989 সাল। সেই সময়টায়, সেই দিন মানে ওনার এরকম অবস্থা ছিল যে একটা সময় ওনার লাশ কাটা ছিল পেশা, এরপরে হয়ে গেছিল নেশা। এবং এটা আমি আগেও একবার একটা ডোমের ঘটনা বলতে যে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সব ডোমগুলো এরকমই অবস্থায়। মানে প্রথমে প্রফেশনালি একটা পরে বলে যে আমার উনি বলছিলেন যে প্রফেশন থেকে প্যাশন হয়ে গেছে। হ্যাঁ, যে লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আচ্ছা। এটা এক ধরনের নেশাই হয়ে গেছে, লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না। আমাকে বলছিল মানে যে ওনার এই অবস্থা আর কি। হ্যাঁ। তো সেদিন যেদিন ঘটনা ঘটে, সেদিন বৃহস্পতিবার, সেদিন 2টা লাশ আসে। তো অন্য সময় নাকি এরকম হয় যে ওনার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকলে উনি 5-7টা লাশ কেটে ফেলেন, এরকম দিনও গেছে। তো সেদিন 2টো লাশ আসে, এবং 2টো লাশ এরকম ওই যে আপনার এটাকে কি বলে, চাটাইয়ের মধ্যে মোড়ানো অবস্থায় আসে। উনি রিসিভ করেন, এবং উনি রিসিভ করে 2টো লাশকে স্ট্রেচারের উপরে শুয়ে ফেলেন। ওকে। 89 সালের সেই ঘটনা বলতে যে বলছেন যে ওই দিন
এত বৃষ্টি যে ওনার ওই দিন ওই ইয়াটা আসে নাই, অ্যাসিস্ট্যান্টটা আসে নাই। তো উনি বললেন 2টা লাশই তো আছে, দরজা বন্ধ করে, আবার শিয়ালের প্রকোপ ছিল, তো দরজা জানালা বন্ধ করে তিনি লাশ কাটবে এরকম প্ল্যানিং করছেন। এমন সময় লাশ কাটা স্টার্টও করেন। তো প্রথমে মাথার দিকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, একটা সিগারেট ধরিয়ে এবং মাথা কাটা শুরু করে দেন। মাথা কাটার পরে এরপরে বুক কেটে পেটে চলে আসেন। আচ্ছা, এমন সময় প্রপারলি তিনি অন্য যেসব অর্গানস, যেসব ম্যাটেরিয়ালস গুলো আমাদের ফরেনসিক ডিপার্টমেন্টের দরকার হয় সেগুলো মানে উঠিয়ে তিনি জাস্ট সেলাইয়ের জন্য প্রিপারেশন নেন। এমন সময় দরজায় নক শব্দ, বাইরে প্রচন্ড বৃষ্টি। এই নকের কিছুক্ষণ আগে আবার অনেকগুলো শিয়াল ডেকেছে, বলে যে বৃষ্টির সময় শিয়াল বের হয়ে এত রাতে ডাকা সম্ভব ইম্পসিবল। উনি রাত্রে 1টার পর কাজটা ধরে এবং আমি 2টা লাশই তো আস্তে আস্তে ধরি। এবং আমি বলি রাসেল ভাই, আমি কিছু জিনিস স্কিপ করে গেছি, যে ওনার বলে যে আমি সবসময় কোনো কনসেন্ট্রেশন দিতাম না লাশের প্রতি, এত মায়া দিয়ে দেখতাম না লাশকে। ওদিন কেন জানি তার মনে হয়েছিল যে একটু মায়ার চোখে দেখি লাশটা। ওই লাশটা মায়ার চোখে দেখতে যে লাশের ডান চোখটা উপরের দিকে তোলে। তো বেসিক্যালি এরকম জানি যে মাসল কন্ট্রাকশনের কারণে পরবর্তী সময়ে এই জিনিসটা বন্ধ করা যায় না, তাই হচ্ছিল। লাশের চোখের পাতাটা নামানো যাচ্ছিল না। এক্স্যাক্টলি সেম ভাবে বাম পাশেরটাও করতে গিয়ে দেখলেন যে বাম পাশেরও সেম অবস্থা, এখন 2 পাশের পাতাই বন্ধ হচ্ছে। একটা পর্যায়ে তার কাছে মনে হতে থাকলো যে কি ব্যাপার, লাশটা কি চোখের মনি নড়ছে, যে ওনার দিকেই লাশটা পাওয়া গেল, চোখের মনি মুভ করতে। খুব সাহসী মানুষ ছিলেন। ওই 89 সালের ঘটনা, এর আগে তার 15 বছরের এক্সপিরিয়েন্স, তো কোনো সমস্যাই না। তিনি এরকম লাশকে সেলাই করার প্রিপারেশন নেবেন। আবারও লাশের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে লাশটা তার দিকেই তাকিয়ে আছে। কোন একটা ম্যাটেরিয়ালস নিয়ে কোনো একটা ম্যাটেরিয়ালস টেবিল থেকে নিয়ে আসে তার এক টেবিলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে লাশটা তার দিকেই তাকিয়ে আছে এবং মণিগুলা ঘুরে ঘুরে দেখছে যে সে কোথায় যাচ্ছে। এমন সময় শিয়ালের শব্দ, শিয়াল ডাকার শব্দ, বাইরে অনেকগুলো শিয়াল ডাকছে। যে বৃষ্টির মধ্যে শিয়াল ডাকার কথা না এত রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা শিয়াল ডাকে, কিন্তু বৃষ্টির মধ্যে এরকম দরজার সামনে এসে ডাকা ইম্পসিবল। হঠাৎ করে দরজার মধ্যে নক। এবার আমি নকের শব্দে আসি। নক করতে গিয়ে উনি দরজাটা খুলে দেখেন যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, তার সাথে আরেকটা লোক। এবং আশ্চর্যজনক বলে যে উনি এই জিনিসটা এতটা ওভারলুক করে গেছেন যে ওই 2জন লোক ভেজা ছিল না। বাইরে তো প্রচন্ড বৃষ্টি এক ফোঁটা থামার নাম নেই, কিন্তু এই লোক 2টা শুকনো। এবং এমনও না যে পাশে কোনো ধরনের ছাউনি আছে বা উনি ওইখানে দাঁড়িয়ে ছিল বা কিছু একটা, এরকম কোনো চান্সই নাই। ওই জায়গায় আসতে গেলে আপনাকে ভিজতেই হবে। তো ওরা শুকনা, তো যখন উনি এতটা কেয়ার করেন নাই, আমলে নেন নাই। দরজা লাগিয়ে, যেমন যে লোকটা ওনার বাইরের লোক ছিল তাকে বলেছেন যে তুমি ভয় পেতে পারো, তুমি পেছনের যেয়ে বসো, পেছনের রুমটাতে যেয়ে বসো। তো এই লোকটা পিছনের রুমটাতে যেয়ে বসে এবং তার লোকটাকে বলে যে দেখো আমি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি, কলিজা টলিজা সব বের করে ফেলছি, আসলে সেলাইটা করে ফেলি, কারণ সকালবেলাই দিতে হবে আরেকটা লাশ কাটবে। তো ওনারা সেলাই করতে যায় এবং ওই লোকটাও বাধ্য ছেলের মতো তার সাথে সেলাই করতে বসে পড়ে। পেটের থেকে আসবে বুকের দিকে, এমন সময় কটর সাউন্ড, ওই কাঠের ভিতর থেকে যদি উই পোকা কটকট করে সাউন্ড করতে থাকে, ঠিক এরকম ভাবে সাউন্ড হতে থাকে। তো উনি পিছনে তাকাতে যাবে, এমন সময় পাশের যে অ্যাসিস্ট্যান্টটা ওনাকে বলে যে এই তুই পিছনে তাকাইস না, পিছনে তাকালেই শেষ হয়ে যাবি। এইটা বলার পর উনি আর ওই জায়গায়, উনি বলছে যে ওই জায়গায় এত সাহসী লোক, উনি একদম শেষ হয়ে যায় ভয়ে। কাহিনী কি, ওই জায়গায় পেছনে যে লোকটা, ওই লোকের এই ডেড বডির মাথার মধ্যে দিয়েছে একটা কামড়, মানে কামড় দিতে যাচ্ছে, এরকম কন্ডিশন। উনি এক দৌড়ে দরজার কাছাকাছি চলে যায় এবং মানে পাকাতে দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে আসলে কাহিনী কি হচ্ছে। আমি এত সাহসী একটা আমার এত ভয় পাচ্ছি কেন। উনি পিছনে তাকাতেই দেখে যে ওই যে স্পেসিমেন গুলা খুলেছে, মানে উনি কেটে রেখেছে আলাদা করে, সেগুলিতে কামড় বসিয়ে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। উনি এক দৌড় দেয়, দৌড়াতে যতই পালাচ্ছে ততই শব্দ আসছে। এতদিন যাবত এত লাশ কাটছিস, এবার আয় না আমাদের সাথে লাশ কাট, এবার আয় আমাদের সাথে, এরকম শব্দ শুনছে। এবং এক ভৌ দৌড়, ওনার বাড়ি ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। দৌড়াতে অর্ধেক রাস্তায় সে সেন্সলেস হয়ে যায়। ঘুম ভাঙে একটা ইমাম থাকে তার সাথে, মানে ঘুম থেকে ইমাম আছে এবং তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। ঘটনা বলে সবাইকে এরকম ঘটনা, খুব ভয় পেয়ে গেছিলাম, গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। চান মর্গে যাওয়ার পরে দেখেন যে মানে আসলে এই ঘটনাটা অনেকদিন যাবত কেস হিসেবে ছিল আর কি,
ওই ডেড বডিগুলো পাওয়া যায়নি, যেহেতু বেওয়ারিশ ছিল। তো ওইখানে শুধুমাত্র পরদিন যাওয়ার পর উনি দেখেন যে কয়েকটা হাড়গোড় পড়েছিল আর পুরো রক্তের ছাপ, দুটো লাশ উধাও ছিল, দুটো লাশই পাওয়া যায়নি পরে। এবং 1 বছর যাবত এটা ওনারা খোঁজার চেষ্টা করেন, কি হয়েছিল, কেন হয়েছিল, কিন্তু কেউ কোনো ধরনের ক্লু পাননি। তো পরবর্তী সময়ে উনি জব ছাড়বে এরকম প্ল্যানিং করছিল। তো যেহেতু রাসেল ভাই, আমি আগেও বলেছিলাম এটা একটা নেশা, তো উনি এক হুজুরের কাছে গিয়েছিল, আসো আদৌ কোনো ধরনের তাবিজ তোমার করে নিজেকে সেভ করে কি তিনি আবারও সেই প্রফেশনটা স্টার্ট করতে পারবেন কিনা। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা তার হুজুরের কাছ থেকে সে ইনফরমেশনটা নেয়। ইনফরমেশনটা এরকম ভাবে নেয় যে কাহিনী কি, তো বলে যে ওই যে লোকটা লাশ কাটছিল তিনি, এমন হতে পারতো সে আরেকটা লাশ কাটতে পারতো, কিন্তু সে এই লাশটাই কেন স্টার্ট করলো। Right. এই লাশটা যিনি ছিলেন তিনি আসলে জিন পালন করতেন 2-3 জন, এবং এই আচ্ছা। জিন দেখতে তাদের একটা মনোমালিন্য হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে জিনরা তার লাশটা সরিয়ে ফেলে ব্ল্যাক ম্যাজিকের জন্য, হতে পারতো এটা ব্ল্যাক ম্যাজিক, উনি বলেন উনি সঠিক জানেন না, কিন্তু এই লাশগুলো জিনগুলোই সরিয়ে ফেলে ওইখান থেকে, ওই Okay. লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তী সময় আসলে ওই যে বলে যে ইচ্ছা যেটা করে আর কি, লাশ কাটার ইচ্ছা, ওই নেশা হয়ে গেছিল। একদিন এরকম হঠাৎ করে মর্গ থেকে ফোন আসে, মানে ডাক আসে আর কি, যে যেতে হবে। তো উনি মর্গে যান, একটা লাশ কাটেন, সেদিন বাসায় ফেরেন। বাসায় ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখে যে তার ঘুম ভাঙে, স্ট্রেচারের মধ্যে চারিপাশে 4-5 জন লোক আপনার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে কাটবে বলছে, তাকে এখন সবাই কেটে ফেলবে, ওই 4 জন মিলে তাকে এখন কাটবে। তিনি ডেড বডি হয়ে আছেন, এটি তিনি স্বপ্নে দেখলেন। ঘুম থেকে ভাঙার পর রাসেল ভাই তার ডান পাশটা পুরো অবশ হয়ে গেল। ওইটা প্রায় 30 বছর যাবত অবশ, এখন পর্যন্ত অবশ, একটু আগে মেসেজ পর্যন্ত অবশ। যে লোকটা শেয়ার করেছেন তিনি এই হাসান ভাইকে বলেছেন আর কি, যে এখন পর্যন্ত অবশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন হাসান ভাই। ওকে, এটার কোনো সুরাহা করতে পারেননি। 30 বছর যাবত তার ডান পাশটা অবশ হয়ে আছে এখন পর্যন্ত। আমি আপনাকে চাইলে প্রুফ দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ আপনাকে। এবং আমি একটু ছোট্ট করে এবার বাবু ভাইয়ের কাছে যাব, এবং আমি একটু ছোট্ট করে তার আগে যারা লিখছেন টুইটারে একটু পড়ে নিন। এমডি হাসান খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, যেমন টুকু শেখ আমাদের সঙ্গে আছেন এমডি হাসান পড়েছি আমি। নাইম আমাদের সঙ্গে আছেন মইনুল সাগর গোপালগঞ্জ থেকে শুনছেন তিনি। এস আর রাজ আমাদের সাথে বলছেন যে আজকের স্টোরিগুলো ভালো। আমাদের সাথে আছেন মইনুল সাগর, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শামীম ইসলাম শাকিল, আমাদের সাথে আছেন আমির খুশরু, এছাড়াও রায়হান হোসেন জনি আমাদের সঙ্গে আছেন, ABM আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির হোসাইন, শান্ত ইসলাম আমাদের সাথে আছেন মেহেদি হাসান, এছাড়াও মইনুল সাগর, জুলহাস নেইমার কাতার থেকে শুনছেন তিনি, ছবিও দিয়েছেন কাতারের মধ্যে। আনিস অমিত শাহজাদ আমাদের সাথে আছেন, শাহরুখ আহমেদ আমাদের সাথে আছেন এমডি আরিফুর রহমান রংপুর থেকে শুনছেন তিনি, বগুড়া থেকে শুনছেন সৌমিক হাসান, এছাড়াও মিনহাজ আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। রেডিও ফুর্তি যে পেজটা সেখানেও অনেকে শুনছেন। MST দিবা বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, অর্পা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার শাওন সিলেট থেকে শুনছেন তিনি, নাফিসা আঞ্জুম আমাদের সঙ্গে আছেন মাহমুদ রাকিব, এছাড়াও শাহিদুল ইসলাম মাগুরা থেকে শুনছেন, মাহমুন MNC চৌধুরী আমাদের সঙ্গে আছেন সাজিদ, আমাদের সঙ্গে আছেন পাভেল হোসাইন জেপি, আমাদের সঙ্গে আছেন এছাড়াও শুভ আহমেদ রাজ, আমাদের সঙ্গে আছেন তারেক আহমেদ মুনিয়া বার্ড, আমাদের সঙ্গে আছেন এমডি সাগর আহমেদ লিখেছেন আই লাভ ভূত FM, এমডি তাজমুল হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও হাসান মাহমুদ হাসান, স্বপ্না নূরজাহান আমাদের সঙ্গে আছেন, রাকিব আহমেদ আছেন আমাদের সঙ্গে, শুভদত্ত সৌরভ, এমডি আলমগীর হোসেন কাতার থেকে শুনছেন, JR হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাদিকুর রহমান জিহাদ আমাদের সঙ্গে আছেন, নূর সিদ্দিক আছেন আমাদের সঙ্গে, সজীব আহমেদ, শুভ দত্ত আমাদের সঙ্গে আছেন, সৈয়দ মোহাম্মদ নাহিয়ান আমাদের সঙ্গে আছেন ফাহাদ হোসেন সহ আরো অনেকে। চলে যাব আহমেদ বাবুর কাছে তার দ্বিতীয় ঘটনা শোনার জন্য। জি বাবু ভাই। হ্যাঁ রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে বাংলাদেশের কাহিনী, আর এটা একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তারের কাহিনী। উনি বেশ বয়স্ক, আমার বাবার বয়সী প্রায়। ওনার নাম বলতে নিষেধ করেছেন, ধরে নিলাম ডাক্তার রায়হান। ওকে, আচ্ছা। 1975 সালের দিকের কাহিনী আর কি। তো তখন উনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, তো পাশ করতেন পল্লবী এলাকায়। তখন পল্লবী খুবই আন্ডার ডেভেলপড একটা এলাকা।
মানে খুব বেশি কিছু ডেভেলপমেন্ট হয়নি, অনেক মানে মানে খুব খালি একটা জায়গা আর কি, হঠাৎ দুই একটা বাড়ি হয়েছে এরকম একটা জায়গা। তো উনি ওই সময় ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। তা একদিন একটা ওনার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্টটা খুবই বৃদ্ধ পেশেন্ট, এবং মানে ওনাকে নার্সরা ডাকে আর কি, অনেক ওই ওয়ার্ডের মধ্যে অনেক পেশেন্টের মধ্যে একজন আর কি, নার্সরা ডাকে যে ডাক্তার সাহেব উনি আসছেন, ওনার এরকম কি জানি একটা প্রবলেম ছিল, এটা বেড়ে গেছে। তো উনি যান, যে দেখেন, দেখে রোগীর সবকিছু চেক করে উনি দেখে যে ওনার ইনজেকশন পুশ না করলে হার্ট রেট বাড়বে না, হার্ট রেটটা খুব লো হয়ে গেছে। তো উনি তখন ওই সময় একটা ইনজেকশন পুশ করার জন্য রেডি করেন, মানে উনি দেখেন যে এই মানে অ্যাকর্ডিং টু দ্য চার্ট ইনজেকশনটা পুশ করতেই হবে, নাহলে হার্ট রেট ফল করছে। মানে এরপর যেটা হবে, ওই সময় মনে হয়, আমি জানি না পেস মেকার এই ধরনের টেকনোলজি এত ভালো ছিল কিনা, আই ডোন্ট নো, বাট ইনজেকশন পুশ করতে হবে হার্ট রেট বাড়ানোর জন্য। তো উনি তখন বলে যে এখন যখন পুশ করবেন তখন রোগীটা অনেক রিকোয়েস্ট করেন ওনাকে যে ডাক্তার সাহেব আমাকে দিয়েন না, আমি মারা যাবো এটা দিলে। তো উনি কোনো কথা শুনেন না, ওই আবেগের ধারে কাছে উনি যান না, উনি কথা শুনেন, ডাক্তার রোগীকে কোনো উত্তরও দেন না, মানে একটু ছিলেন। উনি নার্সকে বলেন ইনজেকশন রেডি করো, সব কিছু রেডি করার পর উনি রোগীকে ইনজেকশনটা পুশ করেন। পুশ করানোর কিছুক্ষণ পরই রোগীটা শান্ত হয়ে সেদিন থেকে আস্তে আস্তে করে মানে বন্ধ হয়ে যায়, মারা যায়। সাথে সাথে তারা ইমার্জেন্সি ব্যাকআপ চেষ্টা করে তাকে আবার ই করার, বাট বিভিন্ন রকম ট্রাই করে সিপিআর বা এগুলো দিয়ে তাকে আর ফেরত আনতে পারে না। তো উনি কিন্তু ইনজেকশনটা পুশ করে চলে গিয়েছিলেন। যখন নাকি এই সিচুয়েশনগুলো হয় তখন উনি আবার আসেন, এসে ইমার্জেন্সি প্রসিজারের মধ্যে দিয়ে যান। তো যাওয়ার পরে উনি মানে ফিরে আসেন। তো ফিরে এসে উনি কফি খাচ্ছেন, আর ওনার মধ্যে একটা জিনিস কাজ করছে, সবসময় এটা কাজ করে না আর কি। ওই দিন কেন জানি রোগীর লাস্টের কথাগুলো ওনার মাথার মধ্যে কাজ করতেছিল, যে আমাকে ইনজেকশন দিয়ে নাই, মারা যাবো মারা যাবো। তো এর অনেকক্ষণ ভাবার পর একবার বলে ধুৎ, মানে মাথা থেকে ঝেড়ে ফেলে, ওনাদের মানে রেগুলারলি এরকম জিনিস ফেস করতে হয়, ঝেড়ে ফেলে দিয়ে উনি রাতের বেলা ওখান থেকে ব্যাক করেন। তো ওই সময় ছিল হচ্ছে আপনার, সেই সময় এত ঢাকা শহর ছিল অনেক ফাঁকা একটাই, ওই সময় একটা বেবি ট্যাক্সি ছিল আর কি, একটা বেবি ট্যাক্সি নিয়ে উনি মিরপুরের দিকে আসেন। তো মিরপুরে আসাটা ছিল কঠিন, বলছে যে তখন সময় রাস্তাও ছিল না, যে এখন যেমন আগারগাঁওর রাস্তা ছিল এরকমও ছিল না, অনেক ঘুরে ঘুরে আর কি মিরপুরে আসেন। তো আসার পরে জায়গাটায় ওনার নিজের এলাকায় যখন আসে, ইতিমধ্যে রাস্তার মধ্যে মানে ঝড় বৃষ্টি শুরু হয়, বেশ বেশ ঝড় বৃষ্টি হয় রাস্তার মধ্যে। তো বাসার সামনে এসে যখন নামছে তখন তুমুল বৃষ্টি, বাসার মধ্যে ইলেকট্রিসিটি নাই। তো উনি আস্তে করে ঢুকে ওনার বাসায় রুমের মধ্যে যান, যে দেখেন যে বাসার মধ্যে ওই দিন ওনার ওয়াইফও নাই, ওনার ওয়াইফও ডাক্তার, ওনার ওয়াইফ ওনাকে নোট রেখে গেছে যে আমার আজকে নাইট ডিউটি আছে, আমি আসবো না। তো উনি রুমে ঢুকে, উনি মেডিকেল জীবনে নাকি অনেক অনেক ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছে, যেগুলো হচ্ছে মানে কি ভয় কাটানোর ট্রেনিং, ওনাদেরকে মর্গে থাকতে হয়, তারপর যে রুমে স্কেলেটন থাকে সেখানেও বসে কাজ করতে হয়। তো এই ধরনের একাকিত্ব বা ঝড় বৃষ্টিতে ভয়ের কিছুই নেই। ওই দিন ওনার জানি কেন ভয় লাগতে থাকে, ওনার কেন জানি মনে হতে থাকে ওনার সাথে কেউ একজন বাসায় ঢুকছে, মানে উনি হি ইজ নট অ্যালোন, এরকম একটা ভাব ওনার লাগতে থাকে। তো উনি বাসার মধ্যে আস্তে আস্তে ঢোকার পরে উনি যে লিভিং রুমটায় যায়, এ দেখে মনে হচ্ছে যে ওনার লিভিং রুমে কেউ বসা, মানে কেউ একজন সোফায় বসা, অন্ধকার। তো উনি সিগারেট খেতেন তখন, তো উনি লাইটার জ্বালায় দেখে কেউ না, মানে বাসা খালি। তো উনি যান, যে খুঁজে বের করে ওনার ওখানকার একটা ফ্ল্যাশ লাইট ছিল ওনার, উনি রোগীদের চেক করে ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে আস্তে খুঁজে মোম বের করেন, মোম কোথায় জ্বালায়। তো ওনার অভ্যাস ছিল রাতে শাওয়ার নেওয়া বাসায় এসে। তো বেশ বড় বাথরুম, এবং ওনার বাথরুমটা বেশ ভালো করা ছিল আর কি, মানে ফ্যাসিলিটেড ছিল, সেখানে ওই সময় ইংলিশ কমোড অ্যান্ড বাথটাব এরকম দেওয়া আর কি। তো উনি যখন শাওয়ার নিতে যান, উনি বাথরুমে ঢুকেন, এবং এখানে একটা জিনিস বলি, উনি তখন কিন্তু বিশ্বাসী মানুষ ছিলেন না, মানে এখন উনি যথেষ্ট বিশ্বাসী, বাট তখন উনি মোটেই বিশ্বাসী লোক ছিলেন না। তো উনি বাথরুমে ঢুকে উনি মোমবাতিটা রেখে, বেসিনের পাশে মোমবাতি রেখে উনি শাওয়ারে পানি ছেড়েন, সেটা উনি বাথটাবের মধ্যে মানে শাওয়ার নেওয়ার চিন্তা করেন। যখন বাথটাবে পানি পড়ে গেছে, উনি বাথটাবে শুয়ে আছেন, চোখ বন্ধ। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে ফিল করে যে রুমটা আসলে অন্ধকার, চোখ বন্ধ করে রাখছিল, তাহলে তো রুম অন্ধকার, মানে রুমের মধ্যে কোনো মোমবাতি জ্বলছে না, মোমবাতি নিভে গেছে, মোমবাতির ওই যে আগায় যে একটা ছোট্ট আলো, ওইটাই অনেকখানি আলো হয়ে মানে ধরা দিচ্ছে আর কি। তো উনি চিন্তা করে মোমটা জ্বালবো না থাক আর একটু শুয়ে থাকি, তো এরকম শুয়ে আসুন।
হঠাৎ ওনার কাছে মনে হয় যে রুমের মধ্যে আরেকটা মানুষের উপস্থিতি আছে। এটা লাইক উনি মানে ঘোর অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছে যে আরেকটা অন্ধকার কোনো কিছু, মানে অন্ধকারের মাঝে অন্ধকার, এরকম একটা কিছু উনি ডিটেক্ট করতে পারতেছে এবং সেটা মুভ করতেছে। মুভ করতে 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 মনে হলো যে ওনার পাশে যে কমোডের কাছে আসলো। কমোডের কাছে এসে উনি হঠাৎ করে পেলেন যে কমোডের যে সিটটা এটা উঠানো ছিল, ঠাস করে এটা পড়ে যায় এবং মনে হলো যে কমোডের উপরে কেউ বসলো এবং ওনার ফিল হচ্ছে যে রুমের মধ্যে আরেকটা নিঃশ্বাসের শব্দ উনি শুনতে পাচ্ছেন। তারপর উনি হঠাৎ করে ওনার কানের কাছে ফিসফিস করে শব্দ পায় যে ইঞ্জেকশনটা না দিলে হতো না, এবং এটা শোনার সাথে সাথে ওনার সাথে সাথে গুজবাম্প হয় এবং উনি মনে হচ্ছে ওনারই হৃদস্পন্দন থেমে যাবে এবং উনি নিজের অজান্তেই বলতে থাকে আমাকে মাফ করে দাও, একদম একদম আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, এরকম বলতে থাকে। এবং বলতে বলতে কখন যে উনি চোখ বন্ধ করে ফেলছেন বা ঘুমায় গেছেন, উনি সেন্সলেস ঠিক বলে না, মানে ওনার ভাষাতে এটা সেন্সলেস হবে না, উনি ঘুমায় গেছেন। উনি যেটা বলছে যে উইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ পানিতে ডুবে মারা যেতে পারতেন। উনি যদি স্লিপ কেটে আরেকটু নিচে চলে যেতেন তাহলে পানিতে ডুবে মারা যেতেন। ওনার খেয়াল নাই। ওনার যখন মানে ফিরে তখন দেখে যে হঠাৎ বাইরে বৃষ্টির শব্দ আর নাই, ঝড় বৃষ্টির শব্দ নাই, এবং উনি তখনও শাওয়ারে, ওনার হাত তাত সব চুপসে গেছে একদম এবং থরথর করে কাঁপতেছে আর কি। এবং তখন ভোরের আলো হালকা রুমের ভেতরে আছে আর কি, ওই জানলার ভেতর দিয়ে আসতেছে। তো উনি এত ভয় পাচ্ছিলেন যে উনি শাওয়ারের ভিতর থেকে উঠতে ভয় পাচ্ছিলেন তখন। তো উনি উঠে কোনো মতে আর কি রুমে আসেন, ধাতস্থ হন এবং উনি সাথে সাথে ওনার টেলিফোনের কাছে যান, মেডিকেল কলেজে ফোন করে ওনার ওয়াইফ যেখানে আছেন সেখানে উনি খোঁজ নেন। ওয়াইফকে বলেন যে কোনো অবস্থায় হোক এখনই বাসায় আসবে বলে উনি একটু ধাতস্থ। ওনার ওয়াইফ আসেন, ওনার ওয়াইফ আবার ওনার থেকে বিশ্বাসী ছিলেন। তো তিনি আসেন, এসে দেখেন যে স্বামী ভয়, এবং উনি বলে এরকম ভয় পাচ্ছিলেন তখন ওনার মনে হচ্ছিল যে উনি যে রুমটায় বসে আছেন যে কোনো সময় ওই রুমের গেট খুলে ওই লোকটা ঢুকবে, আচ্ছা, যাকে উনি ইঞ্জেকশন দিয়েছে। প্রতি মুহূর্তে এরকম উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন ওই সময়। তো ওর মধ্যে ওনার ওয়াইফ আসেন এবং উনি অনেক কষ্টে দরজা খুলেন। দরজা খোলার পর ওয়াইফকে বলেন কথাগুলা। তো ওনার ওয়াইফ বলেন যে এটা তোমার মনের ভুল, হ্যাঁ, মানে এটা তুমি এরকম কিছু শোনোনি। বাট ওনার ওয়াইফ কিন্তু দুটা জিনিস আবিষ্কার করে, ঘরের মধ্যে আরো কিছু ফুটপ্রিন্ট পায় রাসেল ভাই, যে ফুটপ্রিন্ট গুলা কিন্তু লাইক ভেজা টাইপের ফুটপ্রিন্ট, এবং ওইটা ওনার একার না, মনে হচ্ছে একজন মানুষ এখানে হাঁটেনি। আচ্ছা। এবং ডাক্তার সাহেবের অনেক জ্বর আসে এবং উনি ওই দিন সন্ধ্যার থেকে প্রলাপ বকা শুরু করেন। উনি প্রায় দেখতে পান যে ওনার যে রুমটার গেটের কাছ থেকে কেউ যাওয়া আসা করতেছে, হাঁটতেছে। তো ওনার ওয়াইফ শেষ পর্যন্ত না পেরে ওখানকার লোকাল যে মসজিদের ইমাম সাহেব ওনার সাথে কথা বলেন যে ডেকে ডাকানো হয়। উনি আসেন, ইমাম সাহেব এসে ওনাকে দোয়া পড়েন, ঘরটাকে বন্ধ করেন এবং বলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে তো জিন থাকে একটা। আপনি যাকে ইঞ্জেকশন দিয়েছিলেন ওনার মৃত্যু ছিল, মৃত্যু তো কারো হয় না, মৃত্যু ওনার ওভাবেই ছিল। উনি মারা গিয়েছে, ওনার সাথে যে কারিন জিন সেটা কোনোভাবে আপনার কারিন জিনের সাথে কমিউনিকেট করেছে এবং আপনার এই বাসাটায় এসে আপনি যখন একলা ছিলেন আপনার মনের মধ্যে চাপ ছিল এবং ওই কারিনই আপনাকে ভয় দেখাইছে কোনো মতে। আচ্ছা। এবং যাই হোক, আমি বন্ধ করে দিছি আপনার ঘর এবং আপনি ইনশাল্লাহ আপনার আর সমস্যা হবে না, আপনি দোয়া পড়বেন, ওনাকে করে। এবং ডাক্তার সাহেব ব্যাখ্যাগুলো বিশ্বাস করেন, ইমাম সাহেবের ব্যাখ্যাগুলো উনি মেনে নেন এবং এরপর থেকে কিন্তু উনি বেশ বিশ্বাসী হয়ে যান এবং এখন পর্যন্ত উনি বিশ্বাসী অবস্থায় আছেন, ভয় পান না, মানে এখন পর্যন্ত আর অবিশ্বাসের আর কিছুই নেই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা মোটামুটি শেষের দিকে, আমাদের সাথে আছেন এখন আফনান ভাইয়ের ঘটনাটা আমরা শেষ করে ফেলবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসে আফনান ভাইয়ের কাছ থেকে আফনান ভাইয়ের ঘটনা। এবং আমি আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আজকে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা একটা আমাদের ভূত ফিল্মের যে ফার্স্ট ফিল্ম সেটা আমরা আপলোড করব, সুতরাং সেটার জন্য একটু প্রস্তুত থাকেন এবং সেটা অবশ্যই আপনারা দেখবেন। আশা করছি সেটাই। আমরা শুরু করছি আমাদের আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। জি, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমি নিজেই কালেক্ট করেছি। যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার নাম সিরাজুল ইসলাম, বর্তমানে উনি আবুধাবিতে থাকেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2008 সালের ঘটনা, 2008 সালের জানুয়ারি মাসে।
আসলে আমরা জানি 2007 সালের নভেম্বরে কিন্তু মানে সিডর হয় বাংলাদেশে, স্পেশালি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা বেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সময় কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু আসে, মানে সারা বিশ্বের লোকজন আমাদেরকে সাহায্য করতে থাকে। তো ওই সময় যে সমস্ত এনজিও গুলো তারাও কিন্তু অনেক কর্মকাণ্ড চালিয়েছে এই সমস্ত দুর্গত অঞ্চলে। তো উনি একটা এনজিওতে, ছোট একটা এনজিওতে চাকরি করতেন, সঙ্গত কারণে নাম বলছি না। তো উনি ওই দুর্গত অঞ্চলে যান। উনি যান হচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলায়। আচ্ছা, ওখানে উনি কাজের জন্য মানে দুর্গত অঞ্চলে কাজের জন্য গিয়েছিলেন, বাট উনি গিয়েছিলেন জানুয়ারি মাসে। ঘটনাটা ঘটেছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মাঝখানে বেশ অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল, ওনারা একটু পরের দিকে গিয়েছিলেন। এই জন্য ওনাদের কাজ ছিল বেসিক্যালি আপনার কিছু রিলিফ বিতরণ, কিছু স্যালাইন খাবার ছিল, এই জিনিসগুলো করা। এই জন্য কাজের দায়িত্ব আসলে খুব বড় ছিল ওনার কি। আচ্ছা, তো ওনারা যেই এলাকাতে গিয়েছিলেন দুমকি, ওইটা মানে একটু রিমোট জায়গা হয়ে যাওয়ার কারণে, যে জায়গাটাতে একটু চরাঞ্চলের কাছে চলে গিয়েছিলেন, এই জন্য মূল শহরে আসাটা একটু কঠিন ছিল। ওনাদেরকে মানে সব ধরনের সুবিধা দিয়ে, যেমন তাবু সুবিধা দিয়েছিল, যাতে ওখান থেকেই ওনারা কাজগুলো করতে পারে খুব সহজে। আচ্ছা, ওইখানে আসল ভাই একটু বলে রাখা ভালো, ওখানে যে জলোচ্ছ্বাসটা হয়েছিল, ওই লবণাক্ত পানি কিন্তু ওই মিঠা পানির যে পুকুরগুলো মিশে যাওয়ার কারণে ওই সময় বেশ অনেকদিন ওই পুকুরগুলোতে গোসল করা যেত না। আচ্ছা, তো ওই দুমকিতে একটা বেশ একটু দূরে একটা গ্রামে একটা বেশ উঁচু একটা পুকুর ছিল, ওইখানকার পানি তুলনামূলক একটু ভালো ছিল। এই জন্য গ্রামের লোকজন অনেকেই ওইখানে গিয়ে গোসল করত। তো স্বাভাবিকভাবে ওনারাও যেতেন সেখানে। তো প্রথম দিন ওনারা গোসল করতে গেছেন সিরাজুল ইসলাম ভাই। তো উনি দেখলেন যে পুকুরের মানে একটা পাশে অনেক লোক গোসল করতেছে। তো উনি চিন্তা করলেন যে অত দূর ওই ঘাটে না যাই, তো যেই পাশে কেউ নাই আমরা ওইদিকে নামি, অযথা অত লোকের মধ্যে গোসল করতে যাব না। আচ্ছা, তো ওনারা ওই চিন্তা করে 3-4 জন যে পাশে কেউ নাই ওই পাশে নেমেছে। তো ওনারা নামার পরে ওনারা খেয়াল করতেছিলেন যে দূরে যারা গোসল করতেছেন ওনারা কেমন যেন ওনাদের দিকে তাকাচ্ছেন। আচ্ছা, তো ওনারা একজন আবার বলছিলেন, আচ্ছা আমরা যেখানে নামলাম, তো ওনারাও তো ভিড় কম দেখে এখানে আসতে পারতেন, কেউ তো আসলো না এখানে। তো বলে আসলে ওখানে ঘাট, সবাই ওখানে গোসল করে অভ্যস্ত, এই জন্য মনে হয় এখানে আসে নাই। তো ওনারাই নিজেরাই খুব কথাবার্তা বলে গোসল করে উঠে চলে যাচ্ছে। এর মধ্যে সিরাজুল ইসলাম ভাই যিনি, উনি হঠাৎ করে ফিল করছিলেন ওনার ডান পা বেশ ভারী হয়ে গেছে। তো উনি চিন্তা করছেন অনেক সময় আমাদের পায়ে যেই মানে অনেক সময় রগে টান লাগে আমরা বলি আর কি, অনেক সময় পা ভারী মনে হয়। তো উনি চিন্তা করছেন হয়তো বা গোসল করতে গিয়েছি, অনেকদিন পরে নেমেছি, ঝাপাঝাপি করেছি, হয়তো বা কোনো কারণে আমার পায়ে টান লেগেছে, এই জন্য পাটা ভারী মনে হচ্ছে। ওনার মনে হচ্ছিল যে পায়ে 5-6 কেজি ওজনের কোনো কিছু বেঁধে দিলে পারে যেভাবে হাঁটতে অসুবিধা হয়, ঠিক উনি ওই ফিলটা উনি করছিলেন। তো উনি স্বাভাবিকভাবেই উনি এসে ফিরে যান, মানে উনি ওনার তাঁবুতে ফিরে যান। তো তাঁবুতে ফিরে যাওয়ার পরে উনি খেয়াল করলেন যে উনি আস্তে আস্তে ওনার পাটা আরো বেশি ভারী হয়ে যাচ্ছে, উনি হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তো উনি সহকর্মীদেরকে বললেন যে তাহলে আমি এখানকার যে কাজগুলো আছে রিলিফ পাহারা দিয়ে এটা করি, তোমরা আউটডোরের কাজগুলোতে যাও। তখন সবাই আউটডোরের কাজে গেলেন, উনি ওখানে থাকলেন। তো এর মধ্যে রাসেল ভাই একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে দিনের নির্দিষ্ট কিছু সময়, বিশেষ করে আজান পরবর্তী প্রায় আধা ঘন্টা সময়, এই সময়টাতে ওনার পায়ে এই ধরনের কোনো সমস্যা থাকতো না, একদম স্বাভাবিক থাকতো। তারপর আস্তে আস্তে আবার ভারী হতে থাকতো, এই সমস্যাটা উনি ফিল করতেন। আর একটা বিষয় বলে নেই ভাই, সেটা হচ্ছে যে উনি আবার একটু নাস্তিক গোছের ছিলেন। স্বাভাবিকভাবে প্যারানর্মাল বিষয়গুলো ওনার মাথায় কাজ করতো না, উনি চিন্তা করতেন যা সামনে আছে সেটাই দেখা যায় সেটাই বিশ্বাস করতেন। তো তাই এই কারণে উনি চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাসী ছিলেন। তো উনি যেহেতু ওনার পায়ের সমস্যাটা একটু প্রকট হচ্ছিল, তখন ওনার সহকর্মীদেরকে বললেন আমরা এখানকার কাজ একটু দ্রুত গুছিয়ে দুমকি উপজেলার যে মেইন জায়গাটা সেখানে চলে যায়, সেখানে আমাদের থাকার একটু ভালো ব্যবস্থা আছে, ওখানে চলে যায়। তো ওনারা 1-2 দিনের মধ্যে কাজ গুছিয়ে নিয়ে ওনারা ওনাদের জন্য 2 রুমের একটা বাসা বরাদ্দ ছিল সপ্তাহ 2-1 জন্য। তো ওইখানে ওনারা চলে যান। তো ওখানে থাকা শুরু করেন। তো একদিন উনি বলে নিয়েছে যে নামাজের পরে আধা ঘন্টা, কারণ উনি চিন্তা করতেন যে ওনার ঠিক এশার নামাজের পরে কিছু সময়ের পরে ওনার মানে শরীর একটু খারাপ লাগতে শুরু করে, যে পা ভারী হয়ে আসে। তো উনি যেখানে থাকতেন না কেন চিন্তা করে এশার নামাজের আগে যেন বাসায় ফিরে আসতে পারেন, কারণ হাঁটা চলতে অসুবিধা হলে আবার কোথায় বসে পড়বেন, অনেক কষ্ট হবে। তো একদিন উনি এশার নামাজের ঠিক পরই বাসায় চলে আসছেন। বাসায় চলে এসে তখন ওনার সহকর্মীরা তখনও বাসায় ফেরে নেন। তখন উনি ঘরটা ছিল অন্ধকার, চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকেছেন। ভিতরে ঢুকে আলো জ্বালাবেন, লাইট জ্বালাবেন।
তো হঠাৎ করে উনি পায়ে কিছু একটার সাথে মানে বেঁধে গিয়ে উপর হয়ে পড়ে যান। তো উনি স্পষ্ট ফিল করেন যে উনি যেই জিনিসটার সাথে বেঁধে পড়ে গেছেন, একটা মানুষের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পরে যেমন ফিলিংসটা হয়, ওনার মনে হচ্ছিল এই ফ্লোরে কোন একটা মানুষ শুয়ে আছে। তো উনি পড়ে গিয়ে তাড়াতাড়ি করে লাইট জ্বালান। লাইট জ্বালানোর পর দেখে যে ফ্লোরে কেউ নাই। তো উনি চিন্তা করতে, তাহলে পড়লাম কিসে? তো চিন্তা করতে, হতে পারে যে আমার পায়ে তো এমনি একটু সমস্যা, হতে পারে ওই কারণে পড়ে গেছে, এটাই উনি চিন্তা করে নিজের মনকে বুঝ দিয়ে। তো উনি চিন্তা করলেন যে সবাই আসুক, পরে একসাথে খাওয়া দাওয়া করব, এখন আপাতত আমি একটু বিশ্রাম নিই, একটু ঘুমাই কিছু সময়। তো উনি ওই মানে ফ্লোরিং করতেন আর কি, ওইখানে এখন তো পার্মানেন্ট কোনো ব্যবস্থা ছিল না, ফ্লোরিং করতেন। উনি যখন একটু শুয়ে আছেন, শুয়ে আছে, একটু ঘুম ঘুম ভাব আসছে। হঠাৎ করে ওনার মনে হচ্ছিল ওনার বুকটা খুব ভারী হয়ে আসছে, এবং উনি চোখ যখন তাকান তখন আবছা আলো, ঘরটা একটু অন্ধকার করে রেখেছিলেন ঘুমানোর জন্য, আবছা আলোতে উনি দেখতে পাচ্ছিলেন বড় আকৃতির মোটা কালো টাইপের একটা কিছু দাঁড়িয়ে ওনার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন উনি মানে কোনো সারা শব্দ, হাত পা কিছু নড়াতে পারছিলেন না। এরকম অনেকক্ষণ এই ঘটনা হতে থাকে, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা আবার চলে যায়। তখন উনি চিন্তা করেন অনেক সময় যে আমরা ঘুমের মধ্যে বোবায় ধরা যেটা বলি, তো উনি চিন্তা করেন হয়তো এমনটাও হতে পারে। উনি এই চিন্তা করেন এটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা এমনটাই হয়েছে। কিন্তু রাসূল ভাই উনি যখন আলো জ্বালানোর পর উনি ওনার বুকের দিকে তাকিয়ে দেখেন ওনার বুকটা লাল হয়ে আছে। তার মানে সত্যি সত্যি ওনার বুকের উপর কিছু কিন্তু ভারী কিছু ছিল, তা না হলে কিন্তু লাল হওয়ার কথা না। নর্মালি তো আমরা বোবায় ধরলে তো এই ধরনের কোনো সমস্যা হয় না, কিন্তু উনি চিন্তা করেন তাহলে এরকম লাল হলো কেন, নিশ্চয়ই ভারী কিছু ছিল, কিন্তু তার তো কোনো প্রমাণ পেলাম না। তখন উনি একটু একটু করে ভয় পেতে থাকেন যে না, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। তখন উনি ওই দিনের মতো ওই ঘটনা ঘটে, উনি আর ওনার সহকর্মীদেরকে শেয়ার করেন নাই। পরের দিন উনি যেটা হয় সেটা হচ্ছে যে উনি রাতে শুয়ে আছেন, শুয়ে থাকার পর হঠাৎ করে ওনার মনে হলো কিচেনে ওনাদের যে অল্প কিছু খাবারের যে আসবাবপত্র যেটা ছিল সামান্য কিছু, হঠাৎ করে মনে হলো, কারণ ওনারা মানে টিনের জিনিসগুলো ব্যবহার করতেন আর কি। তো আমরা যদি ফ্লোরের উপর থেকে টিনের কোনো আসবাবপত্র, মানে ধরেন যে কোনো বাসনপত্র ফেলে দিই, দেখা যায় একটা মাটিতে পড়ার পরে একটু জাম্প করে, পরে আস্তে কয়েকবার কম্পন হয়, তারপর আস্তে করে থেমে যায়। তো উনি দেখছিলেন যে কিচেনে এরকম টিনের একটা জিনিস পড়লো, একটু কম্পন হলো এবং আস্তে করে থেমে গেল। এরকম একটার পর একটা এরকম শব্দ হচ্ছে। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, বিড়াল ফিড়াল আসলো কিনা। তখন উনি উঠে গেলেন, উঠে গিয়ে অদ্ভুত ব্যাপার আছে ভাই, কিচেনে একদম সব জিনিস ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, একদম 100%। উনি চিন্তা করেন হয়তো পাশের বাসায় হয়েছে, তো এই জন্য পাশের রুমে যারা আসছে তারা এনজিও করেছিলেন, যারা আসছিলেন কাজের জন্য। তো ওখানে গিয়ে দেখলেন সবার দরজায় তালা, তার মানে ভিতরে কেউ নেই। উনি চিন্তা করেন হয়তো বা পাশের রুমের বাসার বিড়াল টেড়াল ঢুকে কিছু করছে, এটাই উনি চিন্তা করে আবার এসে উনি শুয়ে পড়েন। যখনই রাসেল ভাই শুয়ে পড়েছেন তখনই একটা ঘটনা ঘটে। তখন উনি আর তখন ঘুমান নাই, তখন দেখেন একদম মানে মোটা বেটে টাইপের একটা কিছু এসে লাফ দিয়ে ওনার বুকের উপর বসে ওনার গলা চিপে ধরেছে, এবং কিছুতেই উনি সেটাকে সরাতে পারছেন। এবং দেখেন সে একা না, দেখলো যে দরজা দিয়ে বেশ কিছু ওই একই রকম কিছু ঢুকে ওনার পায়ের আশেপাশে দাঁড়ায় গেল আর কি। এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পান, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ওই যে দরজা নক করতে থাকে, মানে এটা তো পরের দিনের ঘটনা আর কি, দরজা নক করতে থাকে, এবং এরকম বেশ কিছুক্ষণ চলার পরে তারা অদৃশ্য হয়ে যায়। তখন উনি একদম ঘেমে যান, তাড়াতাড়ি দরজা খোলেন, দরজা খুলে তো উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয় তখন বলে তখন বলে যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করে তোমাকে ঢাকার হেড অফিসে পাঠাই দিই। ঢাকা থেকে ওনারা গেছিলেন নাকি, তুমি ওখানে চলে যাও, এখানে আর তোমার কাজ করার দরকার নেই। ওই ঢাকাতে চলে আসেন আসলে, কিন্তু ওনার পায়ের সমস্যা কিন্তু যাচ্ছিল না, ওই যে নির্দিষ্ট সময় কিন্তু পা ভারী হয়ে থাকতো। তো উনি এখানে এসে উনি ডাক্তার দেখান, ডাক্তাররা কোনো সমস্যা ধরতে পারে না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি একটু মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাই। তখন উনি কলকাতায় যান, কলকাতায় ট্রিটমেন্টের জন্য যান। কলকাতায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার পরে ওখানে একজন মহিলার সাথে তার দেখা হয়, যিনি চিকিৎসার জন্য আসেন। মহিলার সাথে দেখা হওয়ার পর মহিলা বলতেছে যে তোমার কি হয়েছে? বলে আমার তো পায়ে সমস্যা, আমি তো হাঁটতে গেলে আমার ডান পায়ে খুব অসুবিধা হয়, খুব ভারী মনে হয়, ডাক্তার তো কোনো সমস্যা ধরতে পারছে না। তখন বলে যে বাবা তোমার সমস্যা এখানে সলভ হবে না, তুমি দেশে চলে যাও। তখন বলে কেন, আপনি এই কথা বলছেন কেন? বলে যে আমি মোটামুটি ঝাড়ফুঁক এই কাজগুলো করি,
কিন্তু আমি হসপিটালে আসছি আমার শারীরিক সমস্যার জন্য, এটা ঝাড়ফুঁকের কাজ না। কিন্তু তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার উপর অন্য কিছুর আছর আছে, তুমি দেশে ফিরে যাও, কোন পরহেজগার ব্যক্তিতে ঝাড়ফুঁক করে, তাহলে সমস্যার সমাধান হবে ডাক্তারই। তো উনি ওনার কথা বিশ্বাস করেন না, উনি যথারীতি ওখানকার ডাক্তার দেখেন, ডাক্তার ট্রিটমেন্ট করে কোনো সমস্যা ধরতে পারে না। উনি দেশে চলে আসেন, তখন ওনার মাথায় জিনিসগুলো কাজ করে। তখন উনি ঢাকারই খুব ভালো নাম করে একটা মাদ্রাসার একজন মুহাদ্দিসের শরণাপন্ন হন। শরণাপন্ন হওয়ার পরে তো ওই মুহাদ্দিস মানে খুবই পরহেজগার একজন লোক ছিলেন। তো ওনার আবার বেশ কিছু ছাত্র ছিল জিন। তো উনি ওই জিন ছাত্রদেরকে বলেন যে আসলে একটা সমস্যাটা কি হয়েছে। তখন তারা খোঁজ নিয়ে বলে যে উনি একটা জায়গায় এই পটুয়াখালীর দুমকিতে গিয়েছিলেন একটা কাজে। তো উনি যে পুকুরে যে জায়গাটাতে গোসল করতে নেমেছিলেন, ওই ঘাটে, ওই পুকুরের একটা ঘাটে কেউ নামে না, সবাই জানে ওই জায়গাটা ভালো না। তো যেখানে ওনারা গোসল করতে নেমেছেন ওখানে বেশ কিছু দুষ্টু জিনেরা সেখানে থাকে। তো ওনারা যখনই ওখানে গোসল করতে নেমেছেন তখন ওদের অসুবিধা হয়েছে। অসুবিধা হওয়ার কারণে যখন গোসল করে উঠেছেন, ওই একটা জিন ওনার পায়ের সাথে ঝুলেছে, এবং ওই যখন আজান দেয় তখন সে সেটা চলে যায়, যখন নামাজের সময়টা শেষ হয়ে যায় আবার, তখন সে আবার এসে জেগে বসে। এবং এই সমস্যা এটা তারা যাবে না বলেছে, যে সে তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে, ওইখানে ঘর বাড়ি বিনষ্ট করেছে পানির ভিতরে, এই জন্য সে ওকে ছাড়বে না। তারপরেও উনি অনেক ওই জিনদের সাথে আবার কথা বলেন, তার প্রক্রিয়ায় কথা বলে তাদেরকে বুঝিয়ে অবশেষে এই বিষয়টা থেকে উনি মুক্ত হন আর কি। এটা মুক্ত হওয়ার পরে তখন উনি এই বিষয়টা আগে মানে করতেন না, বিশ্বাস করতেন না, তখন বিশ্বাস করা শুরু করেন আর কি। এবং তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। পরবর্তীতে উনি ওই এনজিওর চাকরি ছেড়ে দেন এবং পরবর্তীতে উনি আবুধাবিতে চলে যান। এখনো উনি সেখানেই আছেন, সেখানে উনি চাকরি করেন আর কি। এটা ছিল স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আফরান ভাইয়ের প্রথম ঘটনার মতো এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা দেখি একটু ফেসবুকে কে কি বলছেন এবং কে কি করছেন সেটা একটু জেনে নিই। এবং আপনারা অনেকেই আমাদের সাথে এখন আছেন এই মুহূর্তে এবং অনেকেই আমাদের এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে লাইক দিয়েছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন। সেই সাথে আমাদের যে লাইভ যাচ্ছে বিতর্কন ফেসবুকের পেজ থেকেও সেটাও আপনারা দেখতে পাচ্ছি যে অনেকে শুনছেন এবং ফলো করছেন, সেটা ভালো লাগছে আমার কাছে খুবই। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে তীর্থ ক্রুজ, তিনিও লিখেছেন ভালো লাগছে। কে এইচ রায়হান আমাদের সাথে লিখেছেন ভালো কাহিনী। এমডি ওয়াজিব তালুকদার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ শাকিল, অসম স্টোরি। আমাদের সাথে আছেন এমডি নাদের উদ্দিন শিমুল। এছাড়াও মেহেদি সিএসকে আমাদের সাথে আছেন। ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন আফনান ভাইয়ের ঘটনাটি রক্ত হিম করা ছিল। MANA আদনান গফুর আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো আসলেই অনেক ভয়ঙ্কর। নাবিল হাসান আমাদের সাথে আছেন এবং তিনি কিশোরগঞ্জ থেকে শুনছেন। টুকু শেখ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মানে এছাড়াও আরো অনেকেই IFT আরিফ আমাদের সাথে বলছেন যে বাবু ভাই এবং আফরান ভাই কে দুজনকে চিনতে চেয়েছেন। ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, তিনিও আফরান ভাই এই ঘটনাটি প্রশংসা করেছেন। সুমন সাহা দিগন্ত আমাদের সাথে আছেন, হ্যাপি হ্যালোইন লিখেছেন। আহমেদ শাকিল আমাদের সাথে আছেন, মুন্সিগঞ্জ থেকে আছেন আমাদের সাথে। তাহসান আহমেদ 6 জন মিলে শুনছেন চিটাগং থেকে। আমাদের সাথে আছেন বিবর্ণ মাসুম, অস্থির ঘটনা। আমাদের সাথে আছেন ইমন খান হৃদয়, রক্তহীন হয়ে যাচ্ছে তার শুনে। আমাদের সাথে আছেন ওসমান গনি, আমাদের সাথে আছেন ইমন খান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আসমা আক্তার, আমাদের সাথে আছেন আহমেদ শাকিল, আছেন কিউটি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সৌদি আরব থেকে ওমর আলী শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাকিল আহমেদ আছেন আমাদের সঙ্গে। এছাড়াও এমডি মাহাতাব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইমন সহ আরো অনেকে। আমাদের তো আপনার ভাই এই ঘটনাটা আমাদের প্রথম বলার কথা ছিল, তাই না? এই ঘটনা দেখতে পাচ্ছি যে প্রথম ঘটনা চাইতে বেশি সাড়া মিলছে এই ঘটনায়। তো এই ঘটনাটা আপনার ভাই প্রথমে বলতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যে এই ঘটনাটা পরে বলেন, ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, যেহেতু আমাদের দেখা যায় না। নামটা আরো একবার বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা শুরু করবেন। কাইন্ডলি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি আবু আলতামাস সৌনক বলছি, পুরান ঢাকা সুতাপুর থেকে এসেছি। ঘটনাটা গত বছরে, এটা আমরা সবাই চাকরি বা বিজনেস করছে, তো ফ্রাইডেটাই একটা সময় পাওয়া যায়। তো গত নভেম্বরের ফ্রাইডেতে আমরা সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করি যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একটা ফ্রেন্ডের বাসায় যাই।
তো আমরা 5 ফ্রেন্ড মিলে আরেকটা ফ্রেন্ডের বাসায় যাই, ওর নাম পারভেজ। তো হাসনাবাদে আমরা যাই, পোস্তগোলা ব্রিজটা ক্রস করে দেন হাসনাবাদ যেতে হয়। একটু বলে রাখা ভালো যে মানে পারভেজের আব্বু আমাদেরকে অনেক আদর করেন, তো যার জন্য দেখা যায় যে আমরা রাস্তায় কখনোই আড্ডা দেই না, কখনো মানে সবাই সবার বাসায় আড্ডা দিই, যে কোনো একটা ফ্রেন্ডের বাসায় যে আমরা দিন আড্ডা দিই। তো আঙ্কেল যেটা করেছেন, ওনারা 7 তলা বাসার ছাদে আমাদের জন্য 2টা রুম করে দিয়েছেন। তো একটা সাইডে বাগান আছে ফলের, আঙ্কেল একটু শৌখিন মানুষ, আর দেখা যাচ্ছে রুম আমাদের একটা কিচেন করে দিয়েছে যে আমরা যদি কখনো রান্না টান্না করি। তো যে ঘটনাটা ঘটে, আমরা সবাই মিলে বিকেলে ওর বাসায় যাই, পারভেজের বাসায়।